ওকে, চলে আসছে ফেসবুকে লাইভ আই থিঙ্ক। আচ্ছা, এখন ফেসবুকে যারা আছো তোমরা কি ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করবা, যারা ফেসবুকে আছো। ঠিক আছে, যারা ফেসবুকে আছো তোমরা ঠিক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্ট করবা। ওকে, ফেসবুকে ঢুকছিল না, এই জন্য একটু দেরি হলো। হ্যাঁ, আমরা ওয়েব অ্যাপে বসেছিলাম এতক্ষণ থেকে। রীতিকে দেখা যাচ্ছে, ওকে, তার মানে ফেসবুক ক্লিয়ার। আমাদের ওয়েব অ্যাপের কাহিনী হচ্ছে, এক সেকেন্ড। ওকে, ঠিক আছে, ওয়েব অ্যাপও আমাদের ক্লিয়ার হয়ে গেছে। একটু আমি ফেসবুকের ইয়াটা ঠিক করে দিয়েই আমি শুরু করে দিচ্ছি, আজকে একটু ভেজালি হচ্ছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? ঠিক আছে, আমাদের আজকে আমরা একটা নতুন পার্ট পড়তেছি। নতুন পার্ট পড়ছি এই অর্থে যে আমাদের ফ্লোটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য আমরা আমাদের আজকে এই পার্টটা শুরু করে দিচ্ছি, আমাদের পর্যাবৃত্ত ধর্ম। তুমি তুমি যদি জিজ্ঞেস করো আমাকে যে আমাদের রাসায়নিক বন্ধনের পুরো পার্টটা শেষ কিনা, 99.99% শেষ। একটা জিনিস আমি তোমাদেরকে পড়াইনি, পড়াইতে 15 থেকে 20 মিনিট লাগবে, সেটা হচ্ছে আয়নিক পটেনশিয়াল, বারবার করে বলি ওইটা। আর হচ্ছে তোমাদের কিভাবে করে তোমরা ইয়ে নির্ণয় করতে পারো, সেটা হচ্ছে কি ডাইপোল মোমেন্টের পরিমাণ বের করতে পারো, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টারিস্টিক্স বের করতে পারো সেইটা। আর হাইড্রোজেন বন্ধনের কিছু প্রাণীজ দেহে কিছু ব্যবহার আছে সেটা। তো সেইটা আমি এই টপিকগুলো লাস্টে পড়াবো, মানে আজকে পড়াবো না। আজকে 14 নাম্বার ক্লাস, 14 আর 15 এইটা আমরা পর্যাবৃত্ত ধর্ম শেষ করে দিব। পর্যাবৃত্ত ধর্মের হয়তো বা লাস্ট পার্টে এটা পড়াইতে পারি, না হলে আমাদের টোটাল আর 4টা ক্লাস লাগবে। এই 4টা ক্লাসের মধ্যে কোনো একটা পার্টের মধ্যে পড়াই দিব। মোট 4টা ক্লাস লাগবে আর আমাদের এই চ্যাপ্টারে, আর মোট 4টা ক্লাস, আজকের ক্লাস সহ 4টা ক্লাস ইনশাল্লাহ 4টা ক্লাসে শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? 4টা ক্লাসে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা বড় পার্ট শেষ করে ফেলছি। 12টা ক্লাস করেছিলাম রাসায়নিক বন্ধনের উপরে, আর একটা ক্লাস সৃজনশীল, আর সৃজনশীলের প্র্যাকটিসের উপরে। আর তারপরে এখন আমরা বাকি 4টা ক্লাস করব। সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার? এক্সাম সাইটে প্রবলেম, এক্সাম সাইটে ঢুকতে পারছি না, এক্সাম সাইটে প্রবলেম। আচ্ছা, আমি তাহলে, এটা তো এসিএস এর এক্সাম সাইট, এটা আমি একটু টেকনিক্যাল টিমকে জানাবো। হ্যাঁ, যদি প্রবলেম থাকে, যদি ওইরকম হয় যে এক্সাম সাইটে বেশি প্রবলেম হচ্ছে, তাহলে আরও মানে আলাদা এক্সাম সাইট আছে, আলোড়নের আলাদা এক্সাম সাইট আছে, ওইখানে এক্সাম নিয়ে নিব যদি ওই এক্সামে বেশি প্রবলেম হয়ে থাকে। ঠিক আছে, যদি প্রবলেম বেশি দেখি তাহলে আমি চেঞ্জ করাই দিব, আলোড়নের এক্সাম সাইটে নিয়ে নিব। আমি জানতাম না যে এক্সাম সাইটের প্রবলেম, আসলে এটা খোঁজ রাখার টাইম হয়নি আমার অ্যাকচুয়ালি। ওকে, কোনো ক্লাস না করলেও এই ক্লাস থেকে শুরু করতে পারবা। এখন পর্যন্ত চ্যাপ্টার 3-তে কোনো ক্লাস যদি না করো, তারপরে এই ক্লাস শুরু করতে পারবা। তো তারপরেও, কারণ আমি একটু বেসিক তো বলে দিয়ে ক্লাস নেব। তো তোমরা যদি সবাই রেডি হয়ে থাকো, রেডি কথাটা বলে দাও, আমরা শুরু করি। সবাই যদি রেডি হয়ে থাকো, রেডি কথাটা বলে দাও, আমরা শুরু করি। আমরা শুরু করব।
সেটা কি আজকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। তোমাদের মধ্যে অনেকেই আছো না যে আগে ক্লাস করছো, ওরা কিছু কিছু কোশ্চেনের জবাব দিবা, হ্যাঁ তখন তাহলেই হবে, সমস্যা নেই। সবাই রেডি? ভাই আমাকে ফেসবুক গ্রুপে অ্যাড করে দেন প্লিজ। আচ্ছা, ফেসবুক গ্রুপে কি অ্যাড নাই তুমি? তোমার ফেসবুক প্রোফাইল কি এটাই, বাপ্পি ইসলাম? আচ্ছা, ক্লাসটা শেষ করে আমি ইনশাল্লাহ চেক করে দেখব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো, আর কয়টা ক্লাস লাগবে? আজকের ক্লাস সহ 4টা ক্লাস, ইনশাল্লাহ 4টা ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। তো গ্রুপ এবং পর্যায়ে এই ধর্মগুলা কিভাবে করে পরিবর্তিত হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এগুলোর বহুত কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথম যেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। আজকে আমরা প্রথম যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। গ্রুপ আর পর্যায়ে কিভাবে করে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক পরিবর্তিত হয়, গ্রুপ এবং পর্যায়ে। তো তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে গ্রুপ আর পর্যায়ের যদি কথা আমি জিজ্ঞেস করি, তোমাদের প্রথমে তোমরা আমাকে বলো তো যে গ্রুপ ওয়ানের যে মৌলগুলো আছে, গ্রুপ ওয়ানের যে মৌলগুলো আছে সেই মৌলগুলা কি কি আছে বলো। গ্রুপ ওয়ানের মৌলগুলা কি কি বলো বলো, কি কি আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো হাইড্রোজেন তো অধাতু, সেটার নিচ থেকে যদি আমি বলি, মানে ধাতুগুলোর কথা যদি বলি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর হচ্ছে ফ্রান্সিয়াম। তোমরা আমাকে বলতে পারবা এই যে গ্রুপ ওয়ানের যে ধাতুগুলো আছে, এই গ্রুপ ওয়ানের ধাতুগুলাতে অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ যে এই গ্রুপ ওয়ানের ধাতুগুলার মধ্যে কোন বন্ধন বিদ্যমান? বন্ধন বলতো, গ্রুপ ওয়ানের যে ধাতুগুলা আছে ধাতুর মধ্যে কোন বন্ধন বিদ্যমান? বন্ধন বলো, কোন বন্ধন আছে ধাতুগুলার মধ্যে? হ্যাঁ আচ্ছা, আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন, ওকে, আয়নিক বন্ধন অস্থির। ধাতুর মধ্যে কোন বন্ধন বিদ্যমান? তোমরা কি বন্ধন বিদ্যমান বলছো বলো তো? আয়নিক বন্ধন বিদ্যমান। আমরা খুব সুন্দর করে শিখছি তাই না, ধাতুর মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান। আচ্ছা ওকে ওকে, একজন একজন দুইজন ছাড়া বাকি সবাই বলছো ধাতুর মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান। এটা কি হইছে? এটা কি হইছে? ধাতুর মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান, এটা কি হইছে? এটা হইছে? ধাতুর মধ্যে কি বন্ধন বিদ্যমান? ধাতুর মধ্যে ধাতব বন্ধন বিদ্যমান। কি বন্ধন বিদ্যমান? ধাতব বন্ধন বিদ্যমান। আয়নিক বন্ধন কি কিসের মধ্যে বিদ্যমান? আয়নিক বন্ধন হচ্ছে ধাতু ইলেকট্রন ত্যাগ করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে। ধাতু এবং অধাতুর মধ্যে অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, মনে করো একটা হচ্ছে Na+, একটা হচ্ছে Cl-, এইটার মধ্যে যে বন্ধন সেইটাকে আমরা বলি আয়নিক বন্ধন। ধাতুর মধ্যে কি অ্যানায়ন ক্যাটায়ন দুইটাই আছে যে আয়নিক বন্ধন হবে? এটার মধ্যে কি
মানে ধাতু অধাতু দুইটাই আছে বা অ্যানায়ন ক্যাটায়ন দুইটাই আছে যে আয়নিক বন্ধন হবে? এর অ্যান্সার কি বলতো? ধাতুর মধ্যে থাকে ধাতব বন্ধন। ধাতু একটা যদি বলি আমি সোডিয়াম ধাতু, এর মধ্যে কি বন্ধন আছে? সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আছে আয়নিক বন্ধন। সোডিয়ামের মধ্যে কি বন্ধন? ধাতব বন্ধন। ধাতুর মধ্যে ধাতুগুলা যেই বন্ধন দ্বারা আবৃত, মানে ধাতুর যে, আচ্ছা ধাতব বন্ধন সম্পর্কে তোমাদের ধারণা নাই, ক্লাস 9-10-এ ছিল না? ক্লাস 9-10-এ কিন্তু ধাতব বন্ধন ছিল, চ্যাপ্টার 5-এ আয়নিক বন্ধন ছিল, সমযোজী বন্ধন ছিল, ধাতব বন্ধন ছিল, ছিল কিন্তু, বুঝছো? ক্লাস 5-এই ছিল, সরি ক্লাস 9-10-এ, চ্যাপ্টার 5-এ ক্লাস 9-10-এ চ্যাপ্টার 5-এ ছিল ধাতব বন্ধন কাকে বলে, কিভাবে ধাতব বন্ধন গঠিত হয়। তার মানে ধাতব বন্ধন সম্পর্কে তোমাদের তোমাদের ধারণা ক্লিয়ার নাই। খুবই সহজ ধাতব বন্ধন গঠন হওয়ার সিস্টেম। আমি তো এইটা সম্পর্কে আরো বলছিলাম। মনে করো সোডিয়াম একটা ধাতু আছে, এটার কাহিনী, এটা হচ্ছে আয়নিক বন্ধনের কাহিনী। আমরা চাই ধাতব বন্ধন। মনে করো সোডিয়াম একটা ধাতু আছে, সোডিয়াম ধাতুর শেষ কক্ষপথের যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা বের হয়ে ঘোরাঘুরি করতে পারে, কারণ এটা পরিবহন ব্যান্ডে থাকে। তোমরা যখন সেকেন্ড ইয়ারে পড়বা, সাউন্ড কি কম? সাউন্ড কি কম নাকি ঠিক আছে? সাউন্ড কম নাকি ঠিক আছে একটু বলো তো, সাউন্ড কি কম নাকি ঠিক আছে? একজনই বলছে ঠিক আছে, আচ্ছা বাকিরা ঠিক আছে বলছে, আচ্ছা ঠিক আছে। কম স্যার নাকি ঠিক আছে? আচ্ছা আমি চেক করে দেখবো নাকি? ওকে, সাউন্ড ওকে। ওকে, সোডিয়াম যে ধাতুটা আছে, এই ধাতুটার যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা তোমরা ফিজিক্সে চ্যাপ্টার চ্যাপ্টার মানে সেকেন্ড পেপারে যে পড়বা, এটা পরিবহন ব্যান্ডে থাকে। ধাতুর ইলেকট্রনগুলো পরিবহন ব্যান্ড থাকে, ব্যান্ড, শক্তি স্তরগুলো ব্যান্ড আকারে থাকে। হ্যাঁ, ইলেকট্রনিক্স একটা চ্যাপ্টার আছে, ওখানে দেখবা যে পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, এগুলো কি ব্যান্ড, এগুলো কি আসলে, এগুলো দেখবা। হ্যাঁ, এ যখন পিএনপি ট্রানজিস্টর, এএনপিএন ট্রানজিস্টর, এগুলো যখন পড়বা তখন এগুলো দেখতে পাবা, বুঝতে পারছো? তো পরিবহন ব্যান্ডে থাকে মানে এই ইলেকট্রন গুলা ঘোরাঘুরি করতে পারে, মানে ওর যে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে আবদ্ধ, নিউক্লিয়াসের যে আকর্ষণ আছে ইলেকট্রনের প্রতি, সেইটা থেকে মুক্ত হয়ে সে ঘোরাঘুরি করতে পারে, পুরো ধাতুর মধ্যে ঘোরাঘুরি করতে পারে। তার মানে সোডিয়াম যে আছে, সোডিয়াম প্লাস, এর ইলেকট্রন ঘোরাঘুরি করতেছে ধরো। তো এরকম তো অনেকগুলো সোডিয়াম ধাতুর অনেকগুলা অনেকগুলা পরমাণু আছে, এগুলো সবগুলা সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস আকারে মনে করো পাশাপাশি আছে, বুঝছো? সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস পাশাপাশি আছে, এইটা পুরোপুরি একটা ল্যাটিস তৈরি করে থাকে, অনেকটা আয়নিক বন্ধনের মতোই জিনিসটা, কিন্তু এখানে আকর্ষণটা কার কার প্রতি, এখানে প্লাস আর মাইনাস না, এখানে এই যে পুরাটা যে প্লাস আছে, এই যে পুরাটা যে প্লাস আছে, এই প্লাসের সাথে ওই যে ইলেকট্রনগুলা যে আছে, সেই ইলেকট্রনগুলার মধ্যেকার আকর্ষণ বল, প্লাস আর মাইনাসের মধ্যে আকর্ষণ বল। কথা কি বুঝতে পারছো? মানে ধাতুটার ইলেকট্রন বাদে বাকি যে এইটুক পোর্শন আছে সেটা ক্যাটায়ন, আর ইলেকট্রন যে আছে ওটা তো, এটা তো একটা নেগেটিভ জিনিস ইলেকট্রন, এই ধনাত্মক আর ঋণাত্মকের মধ্যে যে আকর্ষণ সেটাকেই বলি আমরা হচ্ছে ধাতব বন্ধন। কথা কি বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? ক্লিয়ার? এটা হচ্ছে ধাতব বন্ধন। তাহলে বলো তো তোমাদের কাছে কি মনে হয় যে যত উপর থেকে নিচে যাবা, যত উপর থেকে নিচে যাবা তত ধাতব বন্ধন শক্তিশালী হয় নাকি দুর্বল হয়? একটু বলো। যত উপর থেকে নিচে যাব আমরা, একটু দেখি আমরা, যত একই গ্রুপে যত উপর থেকে নিচে যাব তত ধাতব বন্ধন শক্তিশালী হবে নাকি দুর্বল হবে? একই গ্রুপে উপর থেকে নিচে ধাতব বন্ধন, উপর থেকে নিচে যদি আসা হয় কি মনে হয়, উপর থেকে নিচে আসলে ধাতব বন্ধনটা শক্তিশালী হয় নাকি দুর্বল হয়?
আচ্ছা ওকে, তাহলে দেখো উপর থেকে নিচে আসলে আকার তো বাড়ে, আমরা জানি আকার বাড়ে। তাহলে আকার যদি বাড়ে তাহলে এই যে ভিতরের যে নিউক্লিয়াস থেকে এই যে ইলেকট্রনটা যে আছে, এই ইলেকট্রনকে আকর্ষণ যে করতে পারবে, সেই আকর্ষণের পরিমাণটা কমে যাবে। তাই এই আকর্ষণ বলটা আসলে দুর্বল হয়। তার মানে ধাতব বন্ধন হচ্ছে দুর্বল হয়। বলো ধাতব বন্ধন কি হয়? দুর্বল হয়। ধাতব বন্ধন দুর্বল হয়, বুঝতে পারছো? স্ট্রং স্ট্রং, দুর্বল দুর্বল, মানে অনেকে স্ট্রং লিখছো, অনেকে দুর্বল লিখছো। কেন স্ট্রং লিখছো, কেন দুর্বল লিখছো, এটার পিছনে আমি বুঝি যে তোমাদের আসলে সাইকোলজি কি কাজ করে। মজার জিনিস তো। আমি তোমাকে বলি, যত উপর থেকে নিচে যাচ্ছ তত তত কি হচ্ছে, যত উপর থেকে নিচে যাবা তত এই যে প্লাস যে মানে প্লাস যে পরিমাণটা আছে, প্লাস মানে ইলেকট্রন বাদে বাকি যে অংশটা আছে, এটা কি আকারে আস্তে আস্তে বড় হচ্ছে না? একই গ্রুপ উপর থেকে নিচে আসলে আকারে আস্তে আস্তে বড় হচ্ছে। তার মানে সেইটা যে এই যে ইলেকট্রন গুলাকে আছে, ইলেকট্রন গুলার সাথে যে আবদ্ধ অবস্থায় থাকার যে মানে চেষ্টাটা, এই চেষ্টাটা ওই অত বেশি পরিমাণে আবদ্ধ অবস্থায় থাকতে পারতেছে না। একটা ছোট জায়গায় যখন প্লাস পরিমাণ থাকে, এইটাকে ইলেকট্রন আরো জোরে আকর্ষণ করে থাকে। আর এইটা তো আসলে বড়, মানে তুমি বলতে পারো চার্জ ডেনসিটিও কমে যায়, কারণ আকারে অনেক বড় হয়ে যায়। তা আলটিমেটলি প্লাস জিনিসটার চার্জ ডেনসিটি বা ঘনত্ব, চার্জ ঘনত্বটা কমে যায়, যার ফলে প্লাস আর মাইনাসের যে আকর্ষণ বলটা এটা কমে যায়। সেই জন্য এটা দুর্বল হয়ে যায়। কথা কি বুঝতে পারছো? ধাতব বন্ধনটা দুর্বল হয়ে যায়। আর ধাতব বন্ধন যেহেতু দুর্বল হচ্ছে, তার মানে বলো তো উপর থেকে যদি নিচে আসো তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? ধাতব বন্ধন দ্বারা যেহেতু আবদ্ধ থাকে, তাই উপর থেকে নিচে আসলে, একই গ্রুপে উপর থেকে নিচে আসলে যেহেতু এই জিনিসটা হয় যে ধাতব বন্ধনটা দুর্বল হয়, তাই উপর থেকে নিচে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমতে থাকে, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কমে। তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম যদি তোমাকে আমি বলি, সোডিয়ামের গলনাঙ্কের চেয়ে পটাশিয়াম ইজ গ্রেটার দেন সোডিয়াম ইজ গ্রেটার দেন রুবিডিয়াম সিজিয়াম, এরকম করে। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা আমাকে জানাও। যত উপর থেকে নিচে আসবা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? হ্রাস পাবে। এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? কিসের কারণে? ধাতব বন্ধন দুর্বল হয় এই কারণে। কারা কারা বুঝছো? কারা কারা বুঝছো একটু আমাকে জানাও। ধাতব বন্ধন দুর্বল হয়, এটা তো বুঝছো। কনফিউশন কোথায়? কনফিউশন কোথায় বলো? আচ্ছা বলো বলো বলো। লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম, আচ্ছা বলো কনফিউশনটা কোন জায়গায়? এবার ভালো করে দেখা। আচ্ছা তোমরা বলো তো, ধাতব ধর্ম উপরেরটার বেশি নাকি নিচেরটার বেশি? বলো ধাতব ধর্ম কার বেশি? কি বলছি ধাতব ধর্ম কার বেশি? বলো। কেমিস্ট্রি এই জন্য মজার, কনসেপ্ট গুলা জানলে খুব মজা লাগে। অনেকে দেখবা যে আরে কনসেপ্টে যেয়ে আঘাত, মানে কনসেপ্টে যেই ধরা খাচ্ছে, এই জন্য খুবই মজার। একটু আমারে বলো ধাতব ধর্ম তাহলে কার বেশি? ধাতব ধর্ম কি বললাম? মানে এটা ভুল লিখছিলাম আর কি, এখন ঠিক লিখছি। আচ্ছা একটু বলো। আচ্ছা ধাতব ধর্ম জিনিসটা কি? ধাতব ধর্ম জিনিসটা কি দেখো, মানে আমরা যদি ধাতব ধর্মের কনসেপ্টটাতে আসি, ধাতব ধর্ম মনে করো ধাতব ধর্ম, আমি একটা বললাম ধাতব বন্ধন। ধাতব বন্ধন মানে এইটার আকর্ষণ বলের পরিমাণ এটা কমতে থাকে। এইবার বলতেছি ধাতব ধর্ম। ধাতব ধর্ম মানে হচ্ছে যে ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা, ইলেকট্রন ছেড়ে, মানে ধাতু মানে কি? যে ইলেকট্রন ছেড়ে দেয় সেটাই ধাতু, যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে অধাতু। তো ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা, ছেড়ে দেওয়ার প্রবণতা। তাহলে বলো তো
যার যার ধাতব বন্ধন শক্তিশালী তা সে কি তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দিবে নাকি দূরে মানে আস্তে আস্তে ছেড়ে দিবে? সে কম পরিমাণে ইলেকট্রন ছাড়তে পারবে। তার মানে উপর থেকে নিচে আসলে ধাতব বন্ধনগুলো দুর্বল হয়, তার মানে এরা তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়তে পারে, সেই জন্য এগুলা ভালো ধাতু। সেই জন্য আমি যদি ধাতব ধর্মের আমি যদি কম্পেয়ার করি ধাতব ধর্ম, তখন কিন্তু আমাদের উল্টে যাবে যে সোডিয়াম, আমরা লিথিয়ামের চেয়ে সোডিয়াম ভালো ধাতু, সোডিয়ামের চেয়ে পটাশিয়াম ভালো ধাতু, এইটার চেয়ে পটাশিয়ামের চেয়ে রুবিডিয়াম, রুবিডিয়ামের চেয়ে সিজিয়াম, সিজিয়ামের চেয়ে ফ্রান্সিয়াম। কারণ কি? এরা সহজেই ইলেকট্রন ছাড়তে পারবে। কথাটা কি বুঝতে পারছো? ইয়েস অর নো? যার ধাতব বন্ধন যত বেশি শক্তিশালী সে তত খারাপ ধাতু। কারণ কি? ধাতব বন্ধন মানে কি আসলে? ইলেকট্রন। ধাতব বন্ধন মানে কি? ইলেকট্রনের সাথে ওই ক্যাটায়নটা, ল্যাটিসটা, প্লাস জিনিসটা আকর্ষণ করে, মানে কি বলে, আকর্ষণ করে আছে। আর ধাতব ধর্ম মানে কি? ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা। ইলেকট্রন ছেড়ে কে আগে দিবে? যার ধাতব বন্ধন দুর্বল সে আগে ইলেকট্রন ছেড়ে দিবে। তো উপর থেকে নিচে গেলে তো ধাতব বন্ধন দুর্বল হয়, সেই জন্য নিচের গুলা তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দেয়। ক্লিয়ার কি ক্লিয়ার না একটু আমাকে জানাও। ক্লিয়ার হইছো? ক্লিয়ার হইছো? তার মানে যার ধাতব বন্ধন শক্তিশালী তার ধাতব ধর্ম তত কম। তাহলে ধাতব বন্ধন আর হচ্ছে ধাতব ধর্ম, এই দুটা জিনিস কিন্তু গুলায় ফেলা যাবে না। বুঝছো? বুঝছো? ক্লিয়ার? উপর থেকে নিচে আসলে, উপর থেকে নিচে আসলে এবার একই পর্যায়ে বাম থেকে ডানে। পর্যায়ে বাম থেকে ডানে। একটা পর্যায়ে বাম থেকে যদি তুমি ডানে যাও, তাহলে দেখো, মনে করো তুমি সোডিয়ামের কথা চিন্তা করো। সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়ামের পাশে কি আছে? সোডিয়ামের পাশে ম্যাগনেসিয়াম, তার পাশে আছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এটা আছে। তাহলে বলো দেখি যে এই তিনটার মধ্যে কি বন্ধন আছে? এই তিনটার মধ্যে কি বন্ধন আছে? এই তিনটার মধ্যে ডেফিনেটলি ধাতব বন্ধন। ডেফিনেটলি কি বন্ধন? ধাতব বন্ধন। তো সোডিয়ামের কাহিনী হচ্ছে সোডিয়াম একটা প্লাস, সোডিয়াম একটা প্লাস, সোডিয়াম একটা প্লাস, এরকম। মনে করো এই জায়গায় ইলেকট্রন, এরকম। তাহলে প্লাস আর মাইনাসের মধ্যে এইটা হচ্ছে তোমার সোডিয়ামের ধাতব বন্ধন। বলো তো এইটাই যদি আমি ম্যাগনেসিয়ামের দিই, ম্যাগনেসিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস। বলো সোডিয়ামের চেয়ে, মানে সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের, সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের, আমাকে একটু বলো তো সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের আমাদের ধাতব বন্ধনটা শক্তিশালী হবে নাকি স্ট্রং হবে? বলো, সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের ধাতব বন্ধনটা শক্তিশালী হবে নাকি মানে দুর্বল হবে? কোনটা? দেখো একটা প্লাস আর এখানে কম পরিমাণ ইলেকট্রন আছে, এর চেয়ে বেশি প্লাস বেশি পরিমাণে ইলেকট্রন আছে, তাহলে কি এই বন্ধনটা বেশি স্ট্রং না? এই বন্ধনটা বেশি স্ট্রং, বেশি পরিমাণ চার্জ বেশি পরিমাণ ইলেকট্রনকে আকর্ষণ করবে, তাহলে অবশ্যই ম্যাগনেসিয়ামের ধাতব বন্ধনটা বেশি স্ট্রং।
অ্যালুমিনিয়ামের বেলা আরো বেশি স্ট্রং হবে। তুমি যদি বলো অ্যালুমিনিয়াম 3+ আছে, অ্যালুমিনিয়াম 3+ বেলা এই ধাতব বন্ধন কি হবে? অ্যালুমিনিয়াম 3+ যদি তুমি ধাতব বন্ধনের কথা চিন্তা করো, তাহলে বলো কি অবস্থা দাঁড়াবে? এখানে 3টা করে ইলেকট্রন, প্রত্যেকটারই 3টা করে ইলেকট্রন, আরো ইলেকট্রন তার মানে বেশি। তো এইটাতে সব জায়গায় 3টা করে ইলেকট্রন, তাই না? তার মানে ইলেকট্রনও বেশি, চার্জও বেশি। তাহলে যত বেশি চার্জ, যত বেশি ইলেকট্রন, তার মানে ধাতব বন্ধন আরো বেশি শক্তিশালী হবে কিনা? বলো বলো বলো। তার মানে অ্যালুমিনিয়ামের ধাতব বন্ধন আরো বেশি শক্তিশালী। তার মানে ধাতব বন্ধনের যদি আমি ধাতব বন্ধনের কথা যদি বলি, ধাতব বন্ধন কে শক্তিশালী? অ্যান্সার হচ্ছে সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়াম, এটা বেশি শক্তিশালী। বুঝছো কিনা? তার মানে আমি যদি গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কথায় আসি, তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কথা কি আসবো? গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বলো। তার মানে সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের বেশি, ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের বেশি। যার ধাতব বন্ধন শক্তিশালী তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি। এই বুঝছো? ক্লিয়ার হইছো? তাহলে যার ধাতব বন্ধন যত শক্তিশালী সেইটা তত বেশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সম্পন্ন। আবার যদি বলি ধাতব ধর্মের ব্যাপার, ধর্মের কথা যদি আসি, এই ধাতু ধর্ম কার বেশি? সোডিয়ামের, ম্যাগনেসিয়ামের নাকি অ্যালুমিনিয়ামের? কার ধাতু ধর্ম বেশি? উল্টাটা, সোডিয়ামেরটা বেশি, ম্যাগনেসিয়ামেরটা কম, অ্যালুমিনিয়ামের আরো কম, উল্টা। যদি আমাদের ধাতব ধর্মের কথা যদি আসি, ধাতব বন্ধন না, ধাতব ধর্মের কথা যদি আসি, তাহলে কিন্তু উল্টা। কারণ যে কে কত তাড়াতাড়ি ইলেকট্রন, যার ধাতব বন্ধন যত শক্তিশালী সে তত খারাপ ধাতু, কারণ তার ইলেকট্রনটা তত দেরিতে সে ছাড়তে পারবে, তত কষ্ট করে ছাড়তে পারবে। এই কথা কি বুঝছো? কারা কারা ক্লিয়ার হইছো আমাকে একটু জানাও, কারা কারা ক্লিয়ার হইছো? ধাতু ধর্ম বেশি হচ্ছে সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম। ধাতব ধর্ম যদি বলি, ধাতব ধর্ম এটা যদিও আমাদের মানে এই জায়গায় অতটা প্রয়োজন নাই, ধাতব ধর্মের আমার অতটা প্রয়োজন নেই। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে ধাতব বন্ধনের বিষয়। ধাতব ধর্মের যদি আমরা কথা বলতাম উল্টাটা হইতো অ্যাকচুয়ালি, সোডিয়ামের ধাতব ধর্ম বেশি, ম্যাগনেসিয়ামের চেয়ে তারপরে অ্যালুমিনিয়াম ধাতব ধর্ম। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। ওকে, ঠিক আছে। এইবার চলে আসো এই পর্যায়ে সিলিকনের যদি আমরা কথা বলি। সিলিকন মানে আমাদের যে পর্যায়টা ছিল সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন, এই কয়েকটা জিনিস ছিল। আমরা এর মধ্যে এই 3টার মধ্যে ধাতব বন্ধন পাইছি, এই 3টার মধ্যে পেয়েছি ধাতব বন্ধন, সেটা দিয়ে আমরা বর্ণনা করে ফেললাম ধাতব বন্ধন। এইবার সিলিকনের কথায় যদি আসি, সিলিকন কিভাবে গঠিত হয়? একটা সিলিকন 4টা হাত দিয়ে বাকি 4টা জায়গায় সিলিকনকে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত করে রাখে। সিলিকনের সিস্টেম হচ্ছে এরকম, একটা সিলিকন মানে এরা জাস্ট এইভাবে করে বন্ধন, বৃহৎ আকারের অণু গঠন করে থাকে। এটা পুরাটা মিলে সিলিকনগুলো এইভাবে করে থাকে। কথাটা কি বুঝতে পারছো? মানে সিলিকন একা একা থাকে না, সিলিকন একেবারে 4টা হাত দিয়ে 4টা সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ করে আরো সিলিকনের সাথে একসাথে করে একটা অণুর ন্যায় আচরণ করে। এই সবগুলো মিলে একটা অণুর ন্যায় আচরণ করে। সিলিকনে সেই জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্কে বুঝাইতে হইলে এগুলো সবগুলা বন্ধন ভাঙতে হয়। সমযোজী বন্ধন ভাঙা এত সহজ না, আমি সবসময় বলছি। ভ্যান der Waals বন্ধন ভাঙা সহজ, সমযোজী বন্ধন ভাঙা কঠিন। যেহেতু এত সংখ্যক সমযোজী বন্ধন ভাঙতে হচ্ছে, আর ওখানে তো ধাতব বন্ধন ভাঙতে হচ্ছে, যদি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বুঝাইতে চাও, এনে এত সংখ্যক সমযোজী বন্ধনকে ভাঙতে হচ্ছে, তাই এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এদের সবচেয়ে বেশি। তাই সিলিকনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এটা হচ্ছে 1400 ডিগ্রি, 1410 ডিগ্রির মতো,
ঠিক আছে, 1440 ডিগ্রিও লেখা হয়, 1410 ডিগ্রিও লেখা হয়। তো এদের সবার চেয়ে বেশি সিলিকন ইজ গ্রেটার দেন অ্যালুমিনিয়াম ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দেন সোডিয়াম। কথা বুঝছো কি বুঝো নাই? এদের সবার চেয়ে বেশি, এদের সবার চেয়ে বেশি কি? গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। বুঝছো 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 ক্লিয়ার? আমি যদি গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কথায় আসি, কেন বেশি বুঝতে পারছো? এরা সব পুরাটা মিলে একটা অণুর ন্যায় আচরণ করে। তাহলে তোমাকে যখন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বুঝাইতে হয়, এগুলো আমাদেরকে এই সমযোজী বন্ধনগুলো ভাঙতে হয়। ঠিক আছে, সমযোজী বন্ধনগুলো ভাঙতে হয়, পলিমারের মতো তৈরি করে রাখে। বুঝছো? এখন আসো, তার মানে এই জায়গাটাতে অ্যাকচুয়ালি আছে আমাদের, এই জায়গাটাতে আমাদের অ্যাকচুয়ালি আছে সমযোজী বন্ধন। সিলিকনের মধ্যে আছে সমযোজী বন্ধন, সমযোজী, যেটা ভাঙতে হয় সেটা হচ্ছে সমযোজী বন্ধন। এইবার লাস্টের যে যতগুলো আছে এগুলো অধাতু। অধাতুর মধ্যে যে বন্ধনগুলো থাকে, যে বন্ধনটা থাকে, সেই বন্ধনটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস বন্ধন। এই কি বন্ধন থাকে বলো? অধাতুর মধ্যে যে বন্ধন থাকে সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। অধাতুর মধ্যে যে বন্ধন থাকে সেটাকে বলি আমরা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। কথা বুঝলা কি বুঝলা না আমাকে একটু জানাও। অধাতুগুলার মধ্যে কি বন্ধন থাকে? অধাতুগুলার মধ্যে কি বন্ধন থাকে বলো? দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন। বলো তো, আমি যদি ভ্যান ডার ওয়ালস বন্ধন শক্তিশালী নাকি দুর্বল, এটা কিসের উপর ডিপেন্ড করে? ভ্যান ডার ওয়ালস বন্ধন শক্তিশালী নাকি দুর্বল, এটা ভরের উপর ডিপেন্ড করে। যার ভর বেশি, যার ভর বা আকার বেশি, আকার আকার বেশি, তার ভ্যান ডার ওয়ালস বন্ধন তত শক্তিশালী। এটা কি আমরা মোটামুটি পড়ছিলাম না? তার ভ্যান ডার ওয়ালস বন্ধন তত শক্তিশালী। এক সেকেন্ড। যার যার আর কি আকার বা ভর যার বেশি, তার ভ্যান ডার ওয়ালস বন্ধন তত বেশি শক্তিশালী। এখন আমাকে বলো তো, এইখানে এইখানে আমাদের ফসফরাস আছে, এইখানে আমাদের ফসফরাস আছে। এইটার ফসফরাস প্রকৃতিতে পাওয়া যায় P4 আকারে। ফসফরাস প্রকৃতিতে অণুটা, ফসফরাস অণু আকারে যে পাওয়া যায় এটা P4 আকারে। এইটার মধ্যে সমযোজী বন্ধন থাকে, এটা একটা অণু। আর এই P4 অণুর সাথে আরেকটা P4 অণুর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে। ফসফরাসের কাহিনী আমি এটা বললাম। ফসফরাস কি হিসাবে থাকে? P4 আকারে। ফসফরাস থাকে হচ্ছে P4 আকারে। সালফার যেইভাবে করে অণুগুলা থাকে সেটা হচ্ছে এসআইড আকারে। এটার একটা এসআইড অণু, এটার একটা এসআইড অণু, এই দুটার মধ্যে ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে। আমাদের ক্লোরিন যে থাকে, ক্লোরিনের এক একটা অণু কিভাবে করে থাকে? Cl2 আকারে। ক্লোরিন মধ্যে সমযোজী বন্ধন এবং অণুগুলার মধ্যে থাকে ভ্যান ডার ওয়ালস বন্ধন। এবং লাস্টে যে আর্গন আছে, আর্গন একটা নিষ্ক্রিয় গ্যাস। এর মধ্যে আসলে আর্গন এইভাবে করেই থাকে, এদের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে। কথাটা কি বোঝা গেল? কথাটা কি বুঝতে পারছো? মানে এদের মানে এক একজনের এক এক সিস্টেমে থাকে। ফসফরাস প্রকৃতিতে থাকে P4, এর এক একটা অণু হচ্ছে P4 আকারে থাকে। P4 মিলে একটা অণু, আবার আরেকটা P4 মিলে একটা অণু, এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে। এখানে এসআইড মিলে একটা অণু, এসআইড মিলে আরেকটা অণু, এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে। ক্লোরিনের Cl2 মিলে একটা অণু, আবার Cl2 মিলে একটা অণু, এইটার মধ্যে কি বন্ধন থাকে? এই ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে। এটা তাহলে বলো তো, যদি ভরের কাউন্টে আসি, এগুলোর মধ্যে ভর কার বেশি? ভরের কাউন্টে সালফারের এসআইড এটার ভর বেশি, তাই ভ্যান ডার ওয়ালস বন্ধন। আমি যদি ভরের কাউন্টে আসি, ভরের কাউন্টে আসলে সালফার অণুর ভর ফসফরাসের চেয়ে বেশি, তার চেয়ে কম হচ্ছে আমাদের ক্লোরিনের, তার চেয়ে কম হচ্ছে আর্গনের। ভর যার বেশি ভ্যান ডার ওয়ালস বন্ধন তার শক্তিশালী। তাই ভ্যান ডার ওয়ালস বন্ধন কার শক্তিশালী? ভ্যান ডার ওয়ালস বন্ধনটা কার শক্তিশালী হবে? যার ভর বেশি হবে। সালফারের বেশি, তারপরে ফসফরাসের, তারপরে ক্লোরিনের, তারপরে আর্গনের।
যার ভ্যান ডার ওয়ালস বন্ধন শক্তিশালী সে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। তাই গলনাঙ্ক স্ফুটনাঙ্কের যদি আমরা বিষয়ে আসে, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের যদি বিষয়ে আসে, সালফারের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ফসফরাসের চেয়ে বেশি, তার চেয়ে ক্লোরিনের, তার চেয়ে আর্গনের সবচেয়ে কম। তাহলে ওভারঅল কি হলো? ওভারঅল তৃতীয় পর্যায়ের মৌল, তোমাদের সিলেবাসে এই তৃতীয় পর্যায়ের মৌলগুলাই পরীক্ষায় আসে, যে পর্যায় 3-এর যে মৌলগুলো আছে এদের যদি আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম যদি আমরা ব্যাখ্যা করি, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ক্রম যদি আমরা ব্যাখ্যা করতে চাই, বলো কি রকম হবে? তাহলে সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি আসবে সিলিকনের, তারপরে কে? অ্যালুমিনিয়াম, তারপরে কে? ম্যাগনেসিয়াম, তারপরে কে? সোডিয়াম, তারপরে কে? সালফার, তারপরে কে? ফসফরাস, তারপরে কে? ক্লোরিন, তারপরে কে? আর্গন। দেখো তো বুঝছো কিনা, সবাই বলো বুঝছো কিনা? অ্যাকচুয়ালি আমাদের প্রথম এইখানে এইটার মধ্যে অনেকগুলো সমযোজী বন্ধন আছে। এটার মধ্যে কি বন্ধন আছে? অনেকগুলা সমযোজী বন্ধন আছে। এই সমযোজী বন্ধনটা ভাঙতে হয়। এই তিনটার মধ্যে কি বন্ধন আছে? ধাতব বন্ধন আছে। এই তিনটার মধ্যে ধাতব বন্ধন আছে। ধাতব বন্ধনগুলা ভাঙতে হয়, ধাতব বন্ধন। আর লাস্টের এগুলোর মধ্যে কি বন্ধন আছে? অণুগুলার মধ্যে যেটাকে ভাঙতে হয় সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার একটু জানাও। বলো। কোথায় পোলাপাইন? আমরা কি ক্লিয়ার হয়েছি? হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কাহিনী শেষ। কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তোমার যেমন গ্রুপ 1-2 এর ক্ষেত্রে তুমি বলতেছো ধাতব বন্ধন, ইতিমধ্যে আমরা গ্রুপ 17 বা A16 এর কথা আমরা বলতে পারতাম কি পারতাম না? মনে আছে? গ্রুপ 17 বা 18 বা 16 ওই দিকের কাহিনীগুলো কি ছিল এটা তো মনে আছে নাকি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোর মধ্যে এগুলোর অণুর মধ্যে কি কি বন্ধন বিদ্যমান বলো? এগুলোর অণুগুলোর মধ্যে কি কি বন্ধন বিদ্যমান? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখানে পরমাণুর মধ্যে কি বন্ধন? সমযোজী বন্ধন। অণুর মধ্যে কি বন্ধন? একটা ফ্লোরিন আর একটা ফ্লোরিন অণুর মধ্যে কি বন্ধন? বলো বলো বলো, মনে আছে নাকি ভুলে গেছো? এটা যে আমরা পড়ছি, একটা ফ্লোরিন অণু আর একটা ফ্লোরিন অণুর মধ্যে কি বন্ধন আছে? এটা না দিই, এই জায়গায় দিই এটা। একটা ফ্লোরিন অণু আর একটা ফ্লোরিন অণুর মধ্যে কি বন্ধন? অথবা একটা ক্লোরিন অণু একটা ক্লোরিন অণুর মধ্যে কি বন্ধন? একটা ব্রোমিন অণু আর একটা ব্রোমিন অণুর মধ্যে কি বন্ধন? বলো। একটা আয়োডিন অণু আর একটা আয়োডিন অণুর মধ্যে কি বন্ধন? এই বন্ধনগুলো কি বন্ধন? দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন। কি বন্ধন? ভ্যান ডার ওয়ালস বন্ধন, তাই না? আর ভ্যান ডার ওয়ালস বন্ধন শক্তিশালী কখন হয়? ভ্যান ডার ওয়ালস বন্ধন শক্তিশালী হয় মানে ওই যে লন্ডন বল লিখছো যে, হ্যাঁ হ্যাঁ, বিস্তারণ বল, বা মানে অ্যাকচুয়ালি এগুলো বল তো অ্যাকচুয়ালি কি? এগুলো আসলে লন্ডন বল বা বিস্তারণ বল, এইটাকে আমরা অ্যাকচুয়ালি ভ্যান ডার ওয়ালস বন্ধন বলি, তাই না? বিস্তারণ বল বা হচ্ছে লন্ডন বল, তাই না? এটা কিসের উপর ডিপেন্ড করে? ভরের উপর। ভর যার বেশি তার ভ্যান ডার ওয়ালস বন্ধন শক্তিশালী। তার মানে যেহেতু ভরের যে ক্রমটা আছে সেটা ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের বেশি, তার চেয়ে ব্রোমিনের বেশি, তার চেয়ে আয়োডিনের বেশি, তাই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বা ভ্যান ডার ওয়ালস বন্ধন প্রথমেই আমাদের ভ্যান ডার ওয়ালস বন্ধন যে আছে এইটাও ওই একই কাহিনী, ফ্লোরিনের বেশি, ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের বেশি, তার চেয়ে ব্রোমিনের বেশি, তার চেয়ে আয়োডিনের আরো বেশি, তাই না? বুঝছো?
এইভাবে করে 2 আকারে লিখলাম, সমস্যা নেই, তুমি f আকারে লিখলেও ক্ষতি নেই। তার মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ওই একই, ফ্লোরিন ইজ গ্রেটার দেন লেস দেন ক্লোরিন, ইজ লেস দেন ব্রোমিন, ইজ লেস দেন হচ্ছে আয়োডিন। আমি এটা বলছি, এগুলো দিয়ে আমাদের বেশিরভাগগুলাই বর্ণনা করা যায়, অধাতুগুলো বর্ণনা করা যায়, সমযোজী যৌগগুলো বর্ণনা করা যায় ভ্যান ডার ওয়ালস বন্ধন দিয়ে। মনে আছে? সবার মনে আছে? বুঝছো? ক্লিয়ার? ওকে, এইবার আমরা যেই জায়গায় পড়বো, যেই জিনিসটা পড়বো সেটা হচ্ছে আকার। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পড়া শেষ করে এবার আমরা পড়ে ফেলবো আকার। পরমাণুর আকার বা আকার, আকার লিখলেই হবে। আকার। হ্যাঁ, দীপদাস বলছে আগের ক্লাসগুলো না করে তোমার এই ক্লাসটা করতেছি, মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ তুমি বন্ধন সম্পর্কে যেহেতু পড়ো নাই, সেই জন্য এটা মাথার উপর দিয়ে গেছে। এখন আকারটা সম্পর্কে একটু পড়ার চেষ্টা করো, দেখো এইটা মনে হয় না মাথার উপর দিয়ে যাবে, কারণ এইটাতে ওই বন্ধন টন্ধন নিয়ে অত কথা নেই, কারণ বন্ধন তুমি ভ্যান ডার ওয়ালস বন্ধন যেহেতু চিনো না, সেই জন্য একটু ভেজাল হয়েছে, তাই না? আচ্ছা, সমস্যা নেই, শুরু থেকেই পড়ো, শুরু থেকে পড়লেই ভালো। তবে এখানে আমি মনে করি যে আকার টাকার আয়নীকরণ শক্তি এগুলোতে অত বন্ধনের বিষয় থাকে না, সেই জন্য এই শুধু গলনাঙ্ক স্ফুটনাঙ্কেই এই বন্ধনটার বিষয়টা থাকতেছে। আসো আকার নিয়ে আমরা পড়ি। বলো দেখি, আকারের কাহিনীটা হচ্ছে, আমরা কি জানি যে আকার কাকে বলে? অ্যাকচুয়ালি যে কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে এর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন মেঘের দূরত্বকে পারমাণবিক আকার বলে। আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বলে। বুঝছো? আচ্ছা, দেখো এখন খেয়াল করো, পরমাণুর নিউক্লিয়াস যেটা আছে, সেই নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রনের মেঘের যে দূরত্ব, এটাকেই পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বলে। তো এই পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কিসের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হয় বলো তো? আমরা বাম থেকে যদি ডানে যাই, বলো, আমরা যদি বাম থেকে ডানে যাই, বা আচ্ছা উপর থেকে একই গ্রুপে, উপর থেকে নিচে যদি যাই একই গ্রুপে, উপর থেকে নিচে, তাহলে কি আকার বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? উপর থেকে নিচে, উপর থেকে নিচে, বলো আকার কি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? আমরা কি জানি আকার বৃদ্ধি পায়। কেন আকার বৃদ্ধি পায় জানি, কি কারণ? কারণ শক্তি স্তরের সংখ্যা বাড়ে, শক্তি স্তর সংখ্যা বাড়ে। এগুলো কি আমাদের ক্লাস 9-10-এ ছিল না? এগুলো ক্লাস 9-10-এ ছিল যে একই গ্রুপে উপর থেকে নিচে আসলে আকার বৃদ্ধি পায়। কারণ কি? শক্তি স্তরের সংখ্যা বাড়ে। অর্থাৎ আমরা যদি আকারের কথা যদি বলি, যে গ্রুপ ওয়ানের কথা যদি আমরা আনি, যে
লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো। তাহলে আকারের যে আমাদের সিস্টেমটা হবে সেটা হচ্ছে লিথিয়ামের চেয়ে সোডিয়াম বড়, সোডিয়ামের চেয়ে পটাশিয়াম বড়, পটাশিয়ামের চেয়ে রুবিডিয়াম বড়, রুবিডিয়ামের চেয়ে সিজিয়াম বড়, সিজিয়ামের চেয়ে ফ্রান্সিয়াম বড়। কোনো সন্দেহ আছে এতে? কোনো সন্দেহ আছে? মানে এইটা কি আমরা বুঝি? এতে আর কোনো সন্দেহ আছে যে উপর থেকে নিচে আসলে, উপর থেকে নিচে আসলে শক্তি স্তর বা কক্ষপথ বাড়ে, শক্তি স্তর অথবা কক্ষপথ সংখ্যা বাড়ে, কক্ষপথের সংখ্যা বাড়ে। তাহলে কক্ষপথ বা শক্তি স্তর সংখ্যা বাড়লে কি হবে? আকার বাড়বে। এটা তো খুবই স্বাভাবিক, একেবারে ক্লিয়ার। এতে উপরের চেয়ে নিচেরটা বড়, এতে কোনো সন্দেহ নাই। এইটাতে তোমাকে কেউ বাধা দিবে না। এবার বলো, যদি একই পর্যায়ে বাম থেকে ডানে যাই, বাম থেকে ডানে গেলে বলো তো আকার বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? বলো, আকার বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? আকার হ্রাস পায়, এটাও তো আমরা জানি। কিন্তু কেন হ্রাস পায় কি জানি? বলো বলো বলো, কেন হ্রাস পায়? আকার হ্রাস পায়, এটা কেন? বাম থেকে ডানে গেলে আকার যে হ্রাস পাচ্ছে, কেন? কেন হ্রাস পায়? আকার কমে কেন? কেন? শক্তি স্তর সংখ্যা বাড়ে না, ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি তাই। আচ্ছা, মানে ইলেকট্রন এবং প্রোটন দুইটাই বৃদ্ধি পাচ্ছে। এখন কথা হচ্ছে কি হয়েছে? সংখ্যা বাড়ে, ফলে ইলেকট্রন সংখ্যা বাড়ে। ওকে, এখানে একটা কথা আছে। মনে করো যে ইলেকট্রন সংখ্যা তো বাড়তেছে, কিন্তু প্রোটনের সংখ্যাও তো বাড়তেছে। ইলেকট্রন সংখ্যা বাড়তেছে কিন্তু প্রোটনের সংখ্যাও তো বাড়তেছে। ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, সেই জন্য তুমি বলতে পারো আকর্ষণ বৃদ্ধি পায়। আকর্ষণ বৃদ্ধি পাওয়ার ফলে আকার ছোট হয়। এখন প্রোটন সংখ্যাও তো বাড়তেছে, প্রোটন সংখ্যা বাড়তেছে, তার ফলে কোশ্চেনটার অ্যান্সার প্রোটন সংখ্যা বাড়লে কি হয়। যেমন তোমাকে আমি যদি বলি একই পরিমাণ ইলেকট্রন, কিন্তু তোমার প্রোটন সংখ্যা হচ্ছে ভিন্ন, এরকম যদি দুইটা জিনিস আনি, ঠিক আছে? ধরো তোমার কাছে আনলাম আমি সোডিয়াম প্লাস আর ক্যালসিয়াম 2+, তাই না? এটা আচ্ছা, আমরা পরে এক্সাম্পলে আসি। মানে এটা এটা আগে বলো, মানে তুমি শুধু ইলেকট্রন সংখ্যা বাড়তেছে বলতেছো, প্রোটন সংখ্যাও তো বাড়ে, তাই না? প্রোটন সংখ্যা বাড়ে। তাহলে এইখানে আকর্ষণ বৃদ্ধি পাওয়ার যে বিষয়টা কার উপরে ডিপেন্ড করে, এটা একটা মেজর ইস্যু। ছোটবেলার জন্য আমাদের এই জিনিসটা ভালো ছিল, এইটুক লেখাই যথেষ্ট ছিল। যেহেতু বাম থেকে ডানে গেলে ইলেকট্রন সংখ্যা বাড়ে কিন্তু শক্তি স্তর সংখ্যা বাড়ে না। ইলেকট্রন সংখ্যা বাড়ে কিন্তু শক্তি স্তর বা কক্ষপথ বাড়ে না। শক্তি স্তর বা কক্ষপথ বাড়ে না। তাই নিউক্লিয়াস আরো প্রবল নিউক্লিয়াসের আকর্ষণ আরো প্রবল হয়, যেহেতু ইলেকট্রন সংখ্যা বাড়ছে, তাই আকার ছোট হয়। এইটাই আমাদের ক্লাস 9-10 জন্য যথেষ্ট ছিল। কিন্তু এখনকার জন্য এটা যথেষ্ট না, ভুল বলতেছি না, যথেষ্ট না। এখন তোমাকে যেই জিনিসটা লিখতে হবে, এখন তোমাকে যেটা জিনিসের নাম লিখতে হবে সেটা হচ্ছে কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়। কি লিখতে হবে বলো? কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়। কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়। এখন তুমি বলবা কার্যকর নিউক্লিয়ার চার্জ কি? এই কথা কি বুঝলা? এই কথা কি বুঝতে পারছো? এখন তোমাকে কি লিখতে হবে? কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়। আর কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পেলে আকর্ষণ বৃদ্ধি পায়,
আকর্ষণ বৃদ্ধি পায়, আকর্ষণ বৃদ্ধি পাইলে আকার ছোট হয়, আকার ছোট হয়। কার্যকর নিউক্লিয়ার চার্জ, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কার্যকর নিউক্লিয়ার চার্জ জিনিসটা কি। এটা কি বুঝছো? এটা কি মানে আমার কথা কি ক্লিয়ার? আমি কি বুঝাইতে চাইছি তোমরা কি বুঝতে পারছো? যে কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়, এইটার কারণ হচ্ছে আকর্ষণ বৃদ্ধি পাওয়া। কার্যকর নিউক্লিয়ার চার্জ কি সেটা আমরা এখনো জানি না, কিন্তু এইটুক তুমি জেনে রাখো, বাম থেকে ডানে গেলে কার্যকর নিউক্লিয়ার চার্জটা বৃদ্ধি পায়, এটুক জেনে রাখো। এটা কি বুঝছো? আমি কি বুঝাইতে চাইছি বুঝছো? ক্লিয়ার কিনা এটা বলো। বাম থেকে ডানে গেলে কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়, এর ফলে আকর্ষণ বৃদ্ধি পায়, আকর্ষণ বৃদ্ধি পাওয়ার ফলে মানে আমাদের আকার ছোট হয়। বুঝছো? ওকে, এখন দেখো কার্যকর নিউক্লিয়ার চার্জ জিনিসটা কি। কার্যকর নিউক্লিয়ার চার্জকে আমরা যেটা জিনিস দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে জেড ইফেক্টিভ, ZEFF, এটাকে বলা হচ্ছে কার্যকর নিউক্লিয়ার চার্জ। এটা হচ্ছে জেড ইফেক্টিভ। এই জেড ইফেক্টিভের মান জেড মাইনাস, প্রোটন সংখ্যা মাইনাস শিল্ডিং ইলেকট্রন বা আবরণী ইলেকট্রন। জেড মাইনাস আবরণী ইলেকট্রন বা শিল্ডিং ইলেকট্রন, মানে অ্যাকচুয়ালি জেড মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটন সংখ্যা, জেড ইফেক্টিভ। বুঝছো? আবরণী ইলেকট্রনও লেখা হয়। শিল্ডিং ইলেকট্রনের বাংলা খুঁজতেছিলাম, যে এটা তো প্রোটন সংখ্যা, এস ফর শিল্ডিং ইলেকট্রন বা আবরণ ইলেকট্রন। দেখো ভালো করে বুঝো, খুব মনোযোগ দিয়ে শোনো। মনে করো একটা নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটা এর ইলেকট্রন গুলাকে, এই সর্ববহিস্থ স্তরে যে ইলেকট্রন গুলাকে আছে এদেরকে খুব জোরে আকর্ষণ করে। ভালো করে বুঝো। মনে করো সোডিয়াম যে আছে, সোডিয়ামের ভিতরে নিউক্লিয়াসটা যে আছে, সোডিয়ামের বাইরে সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে বলো? সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে? সোডিয়ামের সবচেয়ে বাইরের স্তরে কয়টা ইলেকট্রন আছে বলো? কয়টা ইলেকট্রন আছে? সবচেয়ে বাইরের স্তরে কয়টা ইলেকট্রন আছে? 3টা। সোডিয়ামের বাইরের স্তরে 3টা ইলেকট্রন আছে। মাইট 3টা ইলেকট্রন আছে? 1টা, 2 8 1। সোডিয়ামের কি প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে 8টা, তারপরে 1টা। সোডিয়ামের 11 না, 1টা আছে। তো সোডিয়ামের যে ওই সর্ববহিস্থ স্তরে যে ইলেকট্রনটা আছে, একটা ইলেকট্রন যে আছে, সেই একটা ইলেকট্রনকে ভিতরের যে 10টা ইলেকট্রন আছে এরা প্রোটেক্ট করে। কার কাছ থেকে প্রোটেক্ট করে? মানে এইখানে যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের চারপাশে এই প্রথমটাতে 2টা ইলেকট্রন, তারপরে 8টা, তারপরে 1টা আছে তো নাকি? এরকম না? প্রথমটাতে 2টা, তারপরেরটাতে 8টা, তারপরেরটাতে 1টা। এই নিউক্লিয়াসটা একে যে আকর্ষণ করবে, সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনটাকে আকর্ষণ করে আকার যে ছোট করে নিবে, এইটাই ওর প্রবণতা থাকে। এইটাকে প্রোটেক্ট করে ভিতরের 10টা ইলেকট্রন। কথাটা কি বুঝছো কি বুঝো না? কয়টা ইলেকট্রন ভিতরের, কয়টা ইলেকট্রন প্রোটেক্ট করে? ওই শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন আছে ওইটা বাদ দিয়ে ভিতরে শক্তি স্তরে যত ইলেকট্রন আছে ওরা প্রোটেক্ট করে, ওদেরকেই বলা হয় শিল্ডিং ইলেকট্রন। তার মানে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন বাদে আর ভিতরের শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন আছে তাদেরকেই বলে শিল্ডিং ইলেকট্রন বা আবরণী ইলেকট্রন। এরা প্রোটেক্টর হিসেবে কাজ করে। আমি আকর্ষণ ঘুইতে দিব না, আকর্ষণ কমাই দিব, এরা হচ্ছে প্রোটেক্টর হিসেবে কাজ করে। বুঝতে পারছো কি বুঝতে পারো নাই? এই কথা কি বুঝলা? তাহলে বলো দেখি তোমরা এখন আমাকে বলো যে শিল্ডিং ইলেকট্রন যে আছে, এই শিল্ডিং ইলেকট্রন এটা হচ্ছে প্রোটেক্ট করে। তোমাকে আমি যদি বলি সোডিয়ামের ক্ষেত্রে, আসো আমরা জেড ইফেক্টিভের মান আমরা বের করি।
সোডিয়ামের ক্ষেত্রে আমরা যদি বলি জেড ইফেক্টিভের মান কি হবে বলো? আমরা জেড ইফেক্টিভ সমান আমরা কি পড়ছি? জেড ইফেক্টিভ সমান কি পড়লাম? জেড মাইনাস হচ্ছে এস। এইবার তোমরা আমাকে বলবা যে জেড মাইনাস এস তো বুঝলাম, জেড মাইনাস এস তো আমরা বুঝলাম, একটু আমাকে বলো বলো দেখি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, মানে প্রোটন সংখ্যা কত? 11। জেড এর মান 11, অ্যাকচুয়ালি এর প্রোটন সংখ্যা তো 11। বলো তো সবচেয়ে বাহিরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা। ওইটা বাদ দিয়ে ভিতরে আর কয়টা আছে? 10টা। তাহলে জেড মাইনাস এস এর মান কত হবে বলো তো? 1। তাহলে এর কার্যকর নিউক্লিয়ার চার্জ হচ্ছে 1, জেড ইফেক্টিভের মান 1। বুঝছো কি বুঝো নাই? সোডিয়ামের কার্যকর নিউক্লিয়ার চার্জের মান 1 বের করতে পারবা? বুঝছো? ক্লিয়ার? তাহলে তোমরাই আমাকে বলবা, এখন বাকিটা তোমাদের কাজ। ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের কত হবে? ম্যাগনেসিয়ামের কত হবে? তারপরে অ্যালুমিনিয়ামের কত হবে? তারপরে সিলিকনের কত হবে? তারপরে ফসফরাসের কত হবে? সালফারের কত হবে? ক্লোরিনের কত হবে? আর্গনের কত হবে? এগুলো তোমরা বলবা কি হবে বলো 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 বলো। জেড ইফেক্টিভের মান, এর ম্যাগনেসিয়ামের কত? 12, এটা 13, এটা 14, এটা 15, এটা 16, এটা 17, এটা 18। বলো জেড ইফেক্টিভের মান কত হবে? এটা হচ্ছে 12 সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন বাদ দিয়ে ভিতরে ভিতরে আর কয়টা ইলেকট্রন আছে? 10। মানে কত হবে বলো তো? তার মানে এর জেড ইফেক্টিভের মান হচ্ছে 2। এর জেড ইফেক্টিভের মান কত হবে বলো তো? 13 মাইনাস 10 মানে কত হবে? 3। তারপরে এর জেড ইফেক্টিভের মান কত হবে? 14 মাইনাস 10 মানে 4। এটার জেড ইফেক্টিভের মান কত হবে? 14 মাইনাস হচ্ছে 15 মাইনাস 10 মানে হচ্ছে 5। এটা সালফারের কত হবে জেড ইফেক্টিভ? কার্যকর নিউক্লিয়ার চার্জ 6। ক্লোরিনের জেড ইফেক্টিভ 7। আর্গনের জেড ইফেক্টিভ 8। ঠিক আছে? বুঝছো? সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন বাদ দিয়ে ভিতরের যে ইলেকট্রনগুলো আছে এটাকেই আমরা বলি জেড ইফেক্টিভ। বুঝছো? বুঝছো? ক্লিয়ার? পারবা? তাহলে কার্যকর নিউক্লিয়ার চার্জ বাম থেকে ডানে গেলে বলো, এইটা তো বাম থেকে ডানে গেছো, কার্যকর নিউক্লিয়ার চার্জ বাড়ছে নাকি কমছে? বাড়ছে। তাহলে বাম থেকে ডানে গেলে আমরা কি এখন বলতে পারি না যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে জেড ইফেক্টিভের মান বাড়ে, আর জেড ইফেক্টিভের মান বাড়লে আকর্ষণ বাড়ে, আকর্ষণ বাড়লে আকার ছোট হয়। এখন কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, আকার ছোট হয়। বলো বুঝতে পারছো? ক্লিয়ার? 10 হইলো কিভাবে? 10 হইলো এই যে সোডিয়ামের যে আছে, সোডিয়ামের কথা চিন্তা করো, মানে সোডিয়ামের কথা চিন্তা করো যে 1s2 2s2 2p6 3s1। তাহলে প্রথম শক্তি স্তরে কয়টা আছে? প্রথম শক্তি স্তরে 2টা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 8টা। তারপরে শক্তি স্তরে কয়টা? 1টা। এই শেষ শক্তি স্তরে একটা বাদ দিয়ে বাকি ভিতরে কয়টা আছে? 10টা। এই 10টাই হচ্ছে শিল্ডিং ইলেকট্রন। যদি তুমি ম্যাগনেসিয়াম নিতে এখানে 2 হইতো তো ভিতরে তো 10টাই থাকতো। কথাটা কি বুঝছো? যদি যদি তোমার সালফার নাও তাহলে 2 8 6 হইতো, তাহলে বাইরে তো 6টাই আছে, 6টার ভিতরে তো 10টাই আছে, 16 মাইনাস 10 মানে 6ই হবে। বুঝছো কি বুঝো নাই? এস মানে শিল্ডিং ইলেকট্রন। সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে? এই সর্ববহিস্থ স্তরে আর্গনে কয়টা ইলেকট্রন আছে? সর্ববহিস্থ স্তরে আর্গনের কি অবস্থা? 2 8 8। সর্ববহিস্থ স্তরে কয়টা আছে? 8টা। এইটা বাদ দিয়ে ভিতরে কয়টা আছে? 10টা। তাহলে প্রোটন সংখ্যা তো 18, কিন্তু এই ভিতরে জয়টা আছে সর্ববহিস্থ স্তর বাদে যে ভিতরে আছে তো 10টা আছে। তার মানে কি? তার মানে কি আলটিমেটলি কি 18 মাইনাস 10 মানে 8 হবে না? এ বুঝো নাই এখনো? এই বুঝছো আর্গনের কেন 0 হইলো না? আর্গনের 0 কিভাবে হবে? 18 মাইনাস 10ই তো হবে। বাইরে শক্তি স্তরে 8টা, তার ভিতরে তো 10টাই আছে, শিল্ডিং ইলেকট্রন তো 10টাই আছে। বাইরে শক্তি স্তর বাদে ভিতরে আর জয়টা ইলেকট্রন আছে, শেষ, সেটাই শিল্ডিং ইলেকট্রন। কারা কারা বুঝছো একটু আমাকে জানাও। বাইরে শক্তি স্তর বাদে আর ভিতরে জয়টা ইলেকট্রন আছে সেটাই শিল্ডিং ইলেকট্রন। নিজেরা বের করো তাহলে।
মানে শিল্ডিং ইলেকট্রন যত কনফিউশন থাকবে তার চেয়ে আমার মতে নিজে থেকে কিছু বের করে ফেলো, তাহলে আরো কনফিউশন গুলা দূর হবে। হাইড্রোজেন বের করো, হিলিয়াম বের করো, লিথিয়াম বের করো, তারপরে বেরিলিয়াম বের করো, বোরন বের করো, তারপরে কার্বন, নাইট্রোজেন, ঠিক আছে, বের করো দেখি এগুলা। তারপরে হচ্ছে কি ফ্লোরিন, অক্সিজেন, ফ্লোরিন আর নিয়ন। প্রথম 10টাও বের করে ফেলো, বের করো দেখি জেড ইফেক্টিভের মানটা বের করো। তাহলে জেড ইফেক্টিভ সমান কি হবে? এগুলা এই যে 1 2 3 4 এগুলা হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা তো এইখান থেকেই আমরা বলে দিতে পারতেছি, এটা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে জেড ইফেক্টিভ সমান জেড মাইনাস হচ্ছে এস, শিল্ডিং ইলেকট্রন ভিতরে কয়টা শিল্ড করতেছে, কয়টা আছে। তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস 0, এই হাইড্রোজেনের ভিতরে আর কোনো কিছু আছে নাই, তার মানে 1। হিলিয়ামের কি ওই দুইটাই তো, একটাই তো শক্তি স্তর, 2 মাইনাস 0 মানে 2। কিন্তু লিথিয়াম থেকে যদি আমরা শুরু করি, লিথিয়ামের জেড ইফেক্টিভের মান কত হবে বলো? লিথিয়ামের কত হবে? হিলিয়ামের আবার লিখছে 0, মানে 0 হচ্ছে হ্যাঁ 0 হচ্ছে এস এর মান, কারণ এর ভিতরে শক্তি স্তরে তো আর কোনো ইলেকট্রন নাই। শিল্ডিং ইলেকট্রন হচ্ছে কত? শিল্ডিং ইলেকট্রন হচ্ছে 0। শিল্ডিং ইলেকট্রন মানে বাইরে শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে তার ভিতরে, সেটা বাদ দিয়ে ভিতরে আর কয়টা আছে, একে প্রোটেক্ট করার মতো কোনো ইলেকট্রন নাই। শিল্ডিং ইলেকট্রন মানে প্রোটেক্টর, এর প্রোটেক্টর ইলেকট্রন কি কিছু আছে? কারণ হাইড্রোজেনই তো একটাই শক্তি স্তর, ওর ভিতরে আর কোনো শক্তি স্তরই নাই। হিলিয়ামেরও একটাই শক্তি স্তর, এর ভিতরে কোনো শক্তি স্তর নাই, বুঝছো? লিথিয়ামের কি হবে? লিথিয়ামের এর হচ্ছে 3 মাইনাস, একে প্রোটেক্ট করতেছে কয়টা? লিথিয়ামের কথা চিন্তা করো, প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে একটা, তাহলে এই 2টা প্রোটেক্টর, ভিতরে 2টা প্রোটেক্টর, তার মানে 3 মাইনাস 1। বেরিলিয়ামে কি হবে? বেরিলিয়ামে হবে 4 মাইনাস 2 মানে 2। বোরনে কি হবে? 5 মাইনাস 2 মানে হচ্ছে 3। বলো কার্বনে কি হবে? 6 মাইনাস 2 মানে 4। নাইট্রোজেনে কি হবে? 7 মাইনাস 2 মানে 5। এটাতে কি হবে? 8 মাইনাস 2 মানে 6। 9 মাইনাস 2 মানে 7। নিয়নে সর্ববহিষ্ঠ স্তরে দেখো নিয়নে কি অবস্থা? 2 আর 8, তাহলে বাইরেরটা বাদ দিয়ে ভিতরে তো আছে 2টাই, তার মানে আমাদের 10 মাইনাস হচ্ছে 2 মানে হচ্ছে 8। এই তো, বুঝছো কি বুঝো নাই? এই সবাই বুঝছো? এখনো কি বুঝো নাই এমন কেউ আসো? আমার একটু বলো তো, বাইরে শক্তি স্তর বাদে ভিতরে যতগুলো ইলেকট্রন থাকবে, বাইরেরটা বাদ দিয়ে ভিতরে শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে সেগুলোই হচ্ছে শিল্ডিং ইলেকট্রন, বুঝছো? এরা প্রোটেক্ট করে, বাইরে শক্তি স্তরের ইলেকট্রনকে আকর্ষণ থেকে প্রোটেক্ট করে। এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝছো? ওকে, আচ্ছা একটা জিনিস বলে রাখি, এই যে শিল্ডিং যে প্রভাব বা আবরণ প্রভাব, আবরণ যে প্রভাব, এটাকে শিল্ডিং প্রভাব বলে, শিল্ডিং ইফেক্ট বলে, আবরণ প্রভাব। এটা ইংলিশটাই বহুল প্রচলিত, শিল্ডিং ইফেক্ট এটাই বেশি প্রচলিত, শিল্ডিং ইফেক্ট বা আবরণ প্রভাব। এই আবরণ প্রভাবটার সবচেয়ে ভালো প্রোটেক্ট করতে পারে এস অরবিটাল, মনে রাখবা। এস অরবিটাল সবচেয়ে ভালো প্রোটেক্ট করতে পারে, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ একেবারেই প্রোটেক্ট করতে পারে না বললেই চলে। সেই জন্য তুমি দেখবা পরবর্তীতে আকারের যখন কাহিনী আসবে তখন দেখবা যাদের ক্ষেত্রে এফ অরবিটাল আছে এদের ক্ষেত্রে শিল্ডিং ইফেক্টের পরিমাণ দেখো, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো একটু, আমি তোমাকে একটু ধারণা দিই, এইখানে এখন লাগতেছে না, এটা বলে ল্যান্থেনাইট সংকোচন বা অ্যাক্টেনাইট সংকোচন বলে একটা টার্ম আছে, এটা আমি পরে আবার পড়াবো, এই টার্মটা আবার পড়াবো, ল্যান্থেনাইট সংকোচন, অ্যাক্টেনাইট সংকোচন। জিনিসটা বোঝার চেষ্টা করো। ধরো মনে করো একটা জায়গায়
তোমার এফ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করতেছে, মনে করো 57 আছে মনে করো ল্যান্থেনাম, এই পরে মানে ল্যান্থেনাইট সিরিজে আস্তে 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 তোমার এফ ব্লক মৌলে এফ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করতেছে, মনে করো 61, 62, 63, 64 এই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট সংখ্যাগুলোর কথা চিন্তা করো। এখানে এফ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, এফ অরবিটালে যদি ইলেকট্রনগুলো প্রবেশ করে তোমার কি জেড এর মান তো বাড়তেছে, মনে করো 61 যে জেড, জেড তো 61, জেড এর মান 61 মনে করো, আবার যদি এক বাড়ে তাহলে জেড এর মান কি 62, কিন্তু যে ইলেকট্রনটা প্রবেশ করছে সেটা কোন অরবিটালে? এফ অরবিটালে। এখন এফ অরবিটালে যদি প্রবেশ করে তখন তুমি দেখবা শিল্ডিং ইলেকট্রনের পরিমাণ তো বাড়ছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার কাছে মনে হবে যে আলটিমেটলি কোনো সমস্যা নাই, এদের আকার অত বেশি চেঞ্জ হবে না। কিন্তু যেহেতু এফ অরবিটালে প্রবেশ করে তাই শিল্ডিং ইলেকট্রন, যে এফ অরবিটালের যে শিল্ডিং যে ইফেক্টটা আছে এর ইফেক্টটা খুবই কম, এ প্রোটেক্ট করতে পারে খুবই কম, সেই জন্য ওর আকারগুলা আস্তে আস্তে অনেক ছোট হইতে থাকে, মানে নর্মালি যতটা ছোট হওয়ার কথা, জেড ইফেক্টিভের পরিমাণ তো বাড়তেছে, এই জন্য যতটুকু ছোট হওয়ার কথা তার চেয়েও তোমার বেশি ছোট হয়, আমরা এটা পড়বো। অথবা জেড ইফেক্টিভের পরিমাণ অনেক সময় একই থাকার পরেও ছোট হয়, এটার কারণ এফ অরবিটাল খুব কম শিল্ড দিতে পারে, মানে প্রোটেক্ট করতে পারে। আমরা আমরা পরে পড়বো, তাহলে এটা ইজি হয়ে যাবে জিনিসটা। এখন এই জিনিসটা বলো যে জেড ইফেক্টিভ বুঝছো কিনা, জেড ইফেক্টিভ বিষয়টা। আর এইটুকু জিনিস মনে রাখো, এস এর শিল্ডিং সবচেয়ে বেশি, তার চেয়ে পি কম, তার চেয়ে ডি কম, তার চেয়ে এফ কম, এইটুকু আগে মনে রাখো। এটা কি বুঝছো কিনা? বুঝছো? ওকে, ঠিক আছে, সমস্যা নেই, আচ্ছাদন প্রভাব পরে এটা। ওকে, এইবার খেয়াল করো, এইবার আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে বিভিন্ন আকারগুলা নিয়ে একটু আলাপ আলোচনা করব। বিভিন্ন আকার, সেই আকারগুলা যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রথমত আয়নের আকার সহকারে আমরা একটু চিন্তা করব। কয়েকটা জিনিস তুমি মনে রাখবা, ঠিক আছে? এটা এই জিনিসগুলো মনে রাখো। এক নম্বর কথা হইল, আকার বের করার সবচেয়ে সহজ উপায় হলো, আকারের কথা যদি আমরা আসি, তুমি সবসময় মানে এটা একটা ট্রিক্স বলে দিই, আগে ট্রিক্সটা একটু বলে দিই। যে কোনো জায়গায় তুমি নর্মালি ধরে নিতে পারো, নর্মালি একটা জিনিস ধরে নিতে পারো যে আকার জিনিসটা চার্জের সাথে, মনে করো সংখ্যা রেখা তোমার আছে, সংখ্যা রেখা কি মাঝখানে জিরো থাকে, এই পাশে বাম পাশে মাইনাস গুলা থাকে, এরকম থাকে, আর ডান পাশে প্লাস গুলা থাকে, এরকম থাকে না সংখ্যা রেখা? বলতো বাম পাশে এরকম করে থাকে কিনা? এটা আগে মনে রাখো, এটা দিয়ে। তো এখন কাহিনী হইলো যে এই বাম থেকে ডানে গেলে কি মানে সংখ্যায় বড় না? সংখ্যা দিয়ে কি হয়? বড় সংখ্যায় এরা হচ্ছে বাম থেকে ডানে গেলে বড় হয়। যেই পাশে সংখ্যায় বড়, সংখ্যা রেখায় দিয়ে যদি তুমি আসো, সেই পাশে আকারে ছোট, এটা মনে রাখবা। এটা আকারে ছোট, এটা খুব কাজে লাগে। আকারে ছোট মানে সংখ্যায় কি বড় না? -4 এর চেয়ে -3 বড় না? -3 এর চেয়ে -2 বড় না? -2 এর চেয়ে -1 বড় না? তাহলে এইটা আকারে ছোট হবে, আকারে ছোট, এটা মনে রাখবা। কিরকম? তোমাকে মানে খুব তাড়াতাড়ি তখন তুমি অ্যান্সার দিতে পারবা, জীবনটা তোমার অনেক সহজ হয়ে যাবে। অ্যালুমিনিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস। তোমাকে আমি বললাম বলো তো কে বড় কে ছোট? তুমি বলবা যে সংখ্যা রেখায় যদি স্থাপন করতাম 0 1 2 3, তাহলে এই পাশ থেকে এই পাশেরটা বড় হইতো। তাহলে ডেফিনেটলি আমরা যদি ইয়াতে মানে আকারের কথা যদি আসি, কেন পরে রাখলাম, মানে তোমার শর্টকাটের বিষয়টাতে এটা চলে আসবে। এটা যেহেতু 0 তো সবচেয়ে ছোট হওয়ার কথা, এ হবে সবচেয়ে বড়, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট হবে। কথা কি বুঝলা কি বুঝলা না আমাকে বলো? সংখ্যা রেখায় স্থাপন করলে এর উপরে কিছু নাই, মানে কি 0, তাহলে 0 +1 +2 +3, তার মানে এই পাশ থেকে এই পাশে কি সংখ্যাগুলো বড়, তার মানে আকারে হবে ছোট। এই সবাই কি ক্লিয়ার? বুঝছো? কাহিনী ক্লিয়ার? বুঝছো? এটা আগে তোমরা একটু মাথায় রাখো,
এটা মাথায় নিলে তোমাদের অনেক কিছু জীবনটা অনেক সহজ করে ফেলবে এই জিনিসটা। তোমাকে কেউ যদি বলে ভাইয়া আমাকে বলেন Fe2+, Fe3+, এদের মধ্যে কে বড় ছোট, তুমি তখনই বলবা যে আসো আমরা সংখ্যা রেখায় যদি আমি স্থাপন করতাম, তাহলে কি হইতো? সংখ্যা রেখায় স্থাপন করলে এ হইতো 0, 2, 3, এই পাশের চেয়ে এটা বড়, তার চেয়ে এটা বড়, 3 তো বড়, এটা ছোট, তাহলে আকার হবে Fe এরটা বড়, তার চেয়ে Fe2+, তারপরে Fe3+। ইভেন বুঝছো কি কাহিনী, কি বুঝলা? ওকে, ইভেন তোমাকে আমি যদি বলি যে N3- O2- N+, Fe Ne, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, এগুলো সবগুলা হচ্ছে আইসো ইলেকট্রনিক, মানে সবগুলোর ইলেকট্রন সংখ্যা সমান। তোমাকে যদি বলি এগুলার আকার অনুসারে সাজাও, তুমি কি বলবা? আকার অনুসারে সাজাইলে সবচেয়ে, আমি যদি সংখ্যা দিয়ে সাজাই, -3 হচ্ছে এখানকার মধ্যে সবচেয়ে ছোট, তাহলে এ সবচেয়ে ছোট হওয়ার কথা, কিন্তু আকারে এই সবচেয়ে বড়, তারপরে যে ছোট আছে সেই সবচেয়ে বড়, সংখ্যায় যে ছোট আকারে সে বড়, এরপরে এটাতে 0 আছে তার মানে Ni, তারপরে আছে Na+, তারপরে Na+, তারপরে হবে Mg2+, তারপরে হবে Al3+। এই বুঝছো কি বুঝো নাই? এই কথা কি বুঝলা? বলো তো জীবনটা সহজ হয়েছে কি নাই? মানে এই জিনিস যদি পরীক্ষায় আসে তোমার অনেকক্ষণ সময় লাগতো না, মোটামুটি এই রুলটা তোমার মাথায় রাখলে জীবনটা অনেক সহজ হবে, জীবনটা অনেক সহজ হয়ে যাবে, অনেক কিছুতে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। যে আরে অস্তিত্ব, যে কোনো জিনিসে যেইটা চার্জের বিষয়টা নিয়ে যদি আমরা চিন্তা করি, চার্জের যে বিষয়গুলো নিয়ে যদি চিন্তা করি, অনেক ইজি হয়ে যাবে জিনিসটা। বুঝছো? বুঝছো ক্লিয়ার কি ক্লিয়ার না একটু বলো, ক্লিয়ার কি না? মানে আরেকবার এটাও বলবো, ঠিক আছে বলতেছি আরেকবার, বলতে এর চার্জ হচ্ছে 0 নাই, এটার 1, এটার 2, এটার 3, কার চার্জ বেশি? যার চার্জ বেশি সেটা ছোট, এর চার্জ বেশি তাই এটা ছোট, তার চেয়ে বড় এটা, তার চেয়ে বড় এটা, তার চেয়ে বড় এটা। এখানে চার্জ 3- সবচেয়ে ছোট চার্জ, এই আকারে বড়, তার চেয়ে ছোট, তার চেয়ে বড় এটা, তার চেয়ে বড় এটা, তার চেয়ে বড় এটা, তার চেয়ে বড় এটা চার্জে, তার মানে সবচেয়ে আকারে বড় হবে যেটা চার্জে সবচেয়ে ছোট, যেটা চার্জে সবচেয়ে ছোট আকারে সেটা সবচেয়ে বড়। কথা কি বুঝছো? ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে একটা থাম্ব রুল, মানে তোমাকে যেগুলোর মধ্যে কম্পেয়ার করতে দিবে সেগুলো, নরমালি যেগুলো কম্পেয়ার করতে দেবে। আসলে বিষয়টা আমরা এখন কিছু, এটা তো তোমাকে বললাম লাইফটা ইজি করার জন্য, এখন আসো আমরা অ্যাকচুয়ালি কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করি। যেমন তোমাকে আমি যদি বলি K+, S2- আর Cl-, বলো এটার মধ্যে কম্পেয়ার করো, এটার মধ্যে কম্পেয়ার করো, এটার মধ্যে কম্পেয়ার করলে কি হবে বলো দেখি। প্রথম কথা হচ্ছে এগুলো সবগুলো আইসো ইলেকট্রনিক, মানে সবগুলোর ইলেকট্রন সংখ্যা সমান, মানে তোমার নরমালি তুমি বুঝবা যে ইলেকট্রন সংখ্যা যদি সমান হয় তাহলে চার্জ যার সবচেয়ে কম, এই যে -2, এটাই আকারে সবচেয়ে বড়। অ্যাকচুয়ালি এখানে আকারে সবচেয়ে বড় S2-, তারপরে Cl-, তারপরে হচ্ছে K+, এইটাই হবে। কিন্তু তুমি যখন বর্ণনা দিবা তখন কি বলবা? তখন তুমি কি বলবা? বলবা কি বলবা বলো দেখি, কি বলতে পারো এখানকার, বলো। এগুলো সবগুলোরই ইলেকট্রন সংখ্যা তো তোমার সমান, এগুলো সবগুলোরই শক্তি স্তর। দেখো প্রথমে আসবে এর উত্তর, সমাধান, উত্তর যদি আমরা দিই K+, S2- আর Cl-, এগুলো সবগুলোতে ইলেকট্রন কয়টা করে আছে? ইলেকট্রন আছে, এখানে ছিল 19টা, একটা কম মানে 18টা, এখানে ছিল 16টা, দুইটা বেশি মানে 18টা, এটা 17টা ছিল, একটা বেশি মানে 18টা, তাহলে ইলেকট্রন 18টা করে আছে। তাহলে এদের শক্তি স্তর সংখ্যা সমান, এদের শক্তি স্তর সংখ্যা সমান, শক্তি স্তর সংখ্যা সমান।
এরপরে বলবা যে এখানকার মধ্যে তুমি জেড ইফেক্টিভ যদি বের করতে চাও, তুমি জেড ইফেক্টিভ বের করে দেখাইতেও পারো। আবার তুমি তো মানে বইয়ের মধ্যে মানে উত্তর দেওয়ার ক্ষেত্রে বলছে যে কে প্লাস মানে কার্যকর নিউক্লিয়ার চার্জ K plus is greater than Cl minus is greater than S2 minus। অতএব সুতরাং আকারের ক্রম S2 minus is greater than Cl minus is greater than K plus। এখন তুমি আমাকে বলো তো এরা যে এই কথাটা লিখলো কার্যকর নিউক্লিয়ার চার্জ, তোমরা কার্যকর নিউক্লিয়ার চার্জটা বের করে আমাকে বলো তো কে প্লাসের চার্জ কার্যকর নিউক্লিয়ার চার্জ আসলে কত, কে প্লাসের কত, সিএল মাইনাসের কত, S2 মাইনাসের কত, তোমরা একটু বের করে বলো তো আমাকে দেখি কারা কারা পারতেছো বলো। এটা বের করে দেওয়া নাই বইয়ে, খালি বলা হয়েছে তোমাদের হাজারি স্যারের বইয়ে বলছে যে কার্যকর নিউক্লিয়ার চার্জ কে প্লাসের বেশি, তাই এটা আকারে ছোট। কিন্তু কার্যকর নিউক্লিয়ার চার্জটা কত এটা বলো দেখি কি হবে, বলো। বলো 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 কার্যকর নিউক্লিয়ার চার্জ ইকুয়াল কি, জেড ইফেক্টিভ সমান কি জেড মাইনাস এস। জেড এর মান এর কত 19 মাইনাস এস এর মান কত বলো বলো বলো। রাইট, 19 মাইনাস হবে 10। 10 কেন হবে বলো তো, তুমি যদি কে প্লাস করো, তুমি চিন্তা করো পটাশিয়ামের অ্যাকচুয়ালি ছিল কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 এরকম ছিল। এর মধ্যে কে প্লাস দিলে 4s1 নাই, কিন্তু আমাদের প্রোটন সংখ্যা তো 19টাই আছে, জেড এর মান তো 19। কিন্তু আমরা যদি বলি এস এর মান কাকে বলে, সর্ববহিষ্ঠ স্তর এখন কোনটা বলো তো, সর্ববহিষ্ঠ স্তর হচ্ছে এইটা সর্ববহিষ্ঠ স্তর। মানে তুমি যদি কে প্লাসের কথা চিন্তা করো, প্রথম শক্তি স্তরে কয়টা আছে 2টা, তারপরে আছে কয়টা 8টা, তারপরে কয়টা আছে 8টা, তারপরে একটা তো নাই কারণ কে প্লাস তো একটা তো নাই, তাহলে এইটা বাদ দিয়ে ভিতরে আর কয়টা আছে 10টা। 10টা হচ্ছে তোমার হচ্ছে কি কিসের পরিমাণ কি বলো দেখি, এস এর মান। তার মানে অ্যাকচুয়ালি এর জেড ইফেক্টিভের মান কিন্তু হচ্ছে 9, এর জেড ইফেক্টিভের মান কিন্তু 9। কথা কি বুঝলা, এর জেড ইফেক্টিভের মান হচ্ছে 17 মাইনাস 10 মানে এরও হচ্ছে তোমার 9, সরি এরও হচ্ছে তোমার হচ্ছে 7। আর এর জেড ইফেক্টিভের মান 16 মাইনাস হচ্ছে 10 মানে হচ্ছে এর হচ্ছে 6। তাহলে জেড ইফেক্টিভের মান কার বেশি, কে প্লাসের বেশি। তার মানে এইটা বেশি আকর্ষণ হবে, এর আকর্ষণ বেশি হলে ছোট হবে। এই কারা কারা বুঝছো আমাকে একটু জানাও, কারা কারা বুঝতে পারছো একটু আমাকে জানাও তো, কারা কারা বুঝছো, কারা কারা বুঝছো একটু জানাও দেখি। জেড মানে প্রোটন সংখ্যা তো আমাদের 19টাই আছে। প্রোটন সংখ্যা কি, পটাশিয়ামের কি চেঞ্জ হয়েছে, প্লাস দিলে কি প্রোটন সংখ্যা চেঞ্জ হয় না ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হয়, ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হয়। প্রোটন সংখ্যা তো 19টাই আছে, তাহলে জেড এর মান 19ই আছে। ক্লোরিনের জেড এর মান 17ই আছে, সালফারের জেড এর মান 16ই আছে। এখন আমরা চিন্তা করব কে প্লাসের বাইরের শক্তি স্তর বাদে ভিতরে আর কয়টা ইলেকট্রন আছে, সেটাই হচ্ছে তোমার এস এর মান। এই কথা কি বুঝছো, ক্লিয়ার হইছো? এইটা হচ্ছে বিষয়। এটা যদি দেখাই দিতে পারো যে হ্যাঁ এই যে দেখেন আমরা শুধু বইয়ের মতো বলিই নাই যে জেড ইফেক্টিভের মান বাড়ছে পটাশিয়াম কে প্লাসের, এটা আমরা শুধু মুখেই বলি নাই, আমি দেখাইও দিলাম যে আসলেই জেড ইফেক্টিভের মান বাড়ছে। হ্যাঁ, জেড ইফেক্টিভের মান আসলেই বাড়ছে, এই জন্যই আকারে ছোট হয়েছে। এটা তুমি যদি দেখাই দিতে পারো আরো বেটার আর কি, যদি দেখাই দিতে পারো। বুঝছো? কার্যকর নিউক্লিয়ার চার্জ এইটা বের করা তোমাদের মানে হাজারি স্যারের বইয়ে দেওয়া নাই, অন্যান্য গুহ স্যার বা অন্যান্য বইগুলোতে দেওয়া আছে। কিন্তু এইটা বের করতে না পারলে তুমি আন্ডারস্ট্যান্ডিং তোমার ক্লিয়ারই হবে না কোনো কিছু সম্পর্কে। এগুলো কোনো কিছু সম্পর্কে তোমার আন্ডারস্ট্যান্ডিংই ক্লিয়ার হবে না যে কেন আকার বাড়তেছে কেন আকার কমতেছে। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? ওকে। এখন তোমাকে অনেক সময়
কার্যকর নিউক্লিয়ার চার্জ ছাড়াও তোমার মনে করো নর্মালি দিল যে মনে করো Na প্লাস, হ্যাঁ, K প্লাস, Li প্লাস, এটা বের করো। অথবা তোমাকে বললো যে হ্যাঁ জীবনে তো অনেক কঠিন কঠিন করছো, এখন কিছু সহজ সহজ করে ফেলো, এরকম। তখন তুমি কি দেখবা, চার্জ তো সেম, সবকিছু সেম, এগুলো কি একই গ্রুপে উপর থেকে নিচে। তাহলে এটাও মাথায় রাখতে হবে, সবসময় কার্যকর নিউক্লিয়ার চার্জ নিয়ে চিন্তা করার কিছু নাই। তার মানে এটা একই গ্রুপে, উপরে আছে লিথিয়াম, তারপরে আছে সোডিয়াম, তারপরে আছে পটাশিয়াম, তার মানে শক্তি স্তর সংখ্যা বাড়তেছে। তার মানে আকার তো আসলে শক্তি স্তর সংখ্যা যেহেতু বাড়ে উপর থেকে নিচে আসলে, শক্তি স্তর সংখ্যা যেহেতু বাড়ে উপর থেকে নিচে, মানে মাঝে মধ্যে কঠিন জিনিস চিন্তা করতে করতে সহজ জিনিসে আটকায় যায়। তাই আমি সহজ জিনিসও প্র্যাকটিস করাই, যে উপর থেকে নিচে গেলে অনেকে এটাই আর চিন্তা করতে পারে না যে হ্যাঁ এখন কার্যকর নিউক্লিয়ার চার্জ এদের বের করা শুরু করে দেয়। তা তো না, তুমি তো দেখবা যে একই গ্রুপে উপর থেকে নিচে আবার আয়ন আকারে দেওয়া আছে কিনা। উপরে থাকবে কি লিথিয়াম, তারপরে কি লিথিয়ামের চেয়ে কে তোমার সোডিয়াম, তারপরে কে তার চেয়েও বেশি বড় কে পটাশিয়াম। উপর থেকে নিচে আসলে আকার বাড়বে, বিষয়টা এরকম। এখানেও ওই একই কথা, উপর থেকে নিচে যেহেতু আসতেছ, শক্তি স্তর সংখ্যা যেহেতু বাড়তেছে, শক্তি স্তর সংখ্যা, তার মানে তোমার ম্যাগনেসিয়াম 2+ এর চেয়ে ক্যালসিয়াম 2+ আকারে বড়, তার চেয়ে স্ট্রনসিয়াম 2+ আরো বড়। বুঝছো ক্লিয়ার? 2A4 দিবে, আচ্ছা বুঝছো ক্লিয়ার? পারবা? এখন আর তোমাকে কেউ ঠেকাইতে পারবে? তাহলে এইটার ব্যাপারটা হচ্ছে যে মানে তুমি যখন বর্ণনা করবা যে এটা দুই প্রকারের বর্ণনা। যদি তুমি কার্যকর নিউক্লিয়ার চার্জের একটা বর্ণনা আছে, আবার মনে করো তোমাকে যখন আমি দিব Cu+ আর Cu2+, তুমি কিন্তু অলরেডি জানো, এখানে একটা মজার ব্যাপার দেখো, অলরেডি জানো Cu+ বড় নাকি Cu2+ বড়? আমাকে একটু আগে এটা বলো, অ্যান্সার বলো আগে। আমরা তো একটু আগেই পড়ে আসছি, Cu+ বড় নাকি Cu2+ বড়, এটাকে বলো দেখি। আমাদের অন্য কিছু চিন্তা করা বাদ দিয়ে আমরা জাস্ট নর্মালি আগে তোমরা বলো, Cu+ বড় হবে নাকি Cu2+ বড় হবে? ওই যে আমাদের আগের থিম অনুসারে আকারে কে বড় হবে? আকারে কে বড় বলো? হ্যাঁ, Cu+টা বড় হবে। হ্যাঁ, Cu+টা আকারে বড় হবে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো তো, Cu+ আকারে বড় Cu2+ এর চেয়ে। তোমাদের নর্মাল থিমের চেয়ে এটা বিপরীতে যায় কিনা একটা জিনিস চিন্তা করো, একটা নর্মাল থিমের চেয়ে এটা বিপরীতে যায় কিনা তুমি দেখো তো। কপারে প্রোটন আছে 29টা, এখানেও প্রোটন আছে 29টা, এখানে ইলেকট্রন আছে 28টা, এখানে ইলেকট্রন আছে 27টা। তোমাদের তোমাদের মানে তোমাদের নর্মালি, তোমরা আমাকে বলো তো, তোমাদের নর্মাল থিম অনুসারে তোমরা যে তখন কথাটা বলতেছিলা, আমি এই জিনিসটা তখন বলতে চাচ্ছিলাম, বাম থেকে ডানে গেলে শক্তি স্তর বাড়ে না, কিন্তু ইলেকট্রন সংখ্যা বাড়ে। ইলেকট্রন সংখ্যা বাড়লে আকর্ষণ বাড়ে, আকর্ষণ বাড়লে আকার ছোট হয়। তাহলে এখানে কি হলো, এইটাতে ইলেকট্রন আছে 28টা, প্রোটন 29টা, ইলেকট্রন 28টা, এখানে প্রোটন 29টা, ইলেকট্রন 27টা। কি মনে হচ্ছে ইলেকট্রন বেশি কোথায়? ইলেকট্রন বেশি এখানে। তাহলে এর আকার কি ছোট হওয়ার কথা না? তুমি আমাকে বলো, Cu+ এর আকার ছোট হওয়ার কথা কি না তোমাদের ওই হিসাব অনুসারে? ওই যে বাম থেকে ডানে গেলে যে কথাগুলো বলতেছিলা, যে শক্তি স্তর একই থাকে, ইলেকট্রনের সংখ্যা বাড়ে, তাই আকর্ষণ বৃদ্ধি পায়, এই কথাগুলো যে বলতেছিলে, এই কথাগুলো কি ঠিক আছে? তাহলে কথা কি বুঝছো? এই কথা কিন্তু ঠিক নাই। এইটা ছোটবেলার জন্য ওইটাকে আমরা একসেপ্ট করছি, কিন্তু এটা কিন্তু ঠিক নাই। যে বাম থেকে ডানে গেছি, ইলেকট্রন সংখ্যা বাড়ছে কিন্তু শক্তি স্তর বাড়ে নাই, তাহলে আকর্ষণ বেশি হয়েছে, আকর্ষণ বেশি হওয়ার ফলে ছোট হয়েছে নাকি? এখানে এই যে এখানে তো ইলেকট্রন বেশি, তাহলে তো এ ছোট হওয়ার কথা। এই বুঝছো? কারা কারা বুঝছো আমার কথা? এটা কিন্তু ছোট হবে না আসলে, কিন্তু অ্যাকচুয়ালি ছোট কিন্তু এ কেন ছোট? ওই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি কার্যকর নিউক্লিয়ার চার্জ দিয়ে বর্ণনা করতে হবে। যখন এইটার বর্ণনা করবা,
এইটার যখন বর্ণনা করবা, এইটার বর্ণনা করতে গেলে তোমাকে বলতে হবে যে তুমি মানে নর্মালি যদি এখানে যদি বর্ণনা করো, এই দুইটারই শিল্ডিং ইলেকট্রনের সংখ্যা কিন্তু সমান। কারণ দেখো মানে এখানে দেখো যে এর যে 29, এর যদি তুমি 29 চিন্তা করো, তুমি জেড ইফেক্টিভের মান কিন্তু দুইটারই সমান, জেড মাইনাস এস। জেড এর মান 29, দুইটারই এস এর মান হচ্ছে 18, মানে বাইরের শক্তি স্তর বাদ দিয়ে, সরি বাইরের শক্তি স্তর 18 না, এটা দুইটারই ইফেক্টিভের মান কিন্তু মানে আলাদা আলাদা আছে, আলাদা আলাদা হবে। সেটা আমরা বের করতেছি, কত হবে সেটা আমরা বের করতেছি। এখানে বলো দেখি এইটাতে কত হবে আর এটাতে কত হবে, এটা আমরা কিভাবে করে বের করতে পারি, এটা বলতে পারবা কিভাবে বের করতে পারি? এটা আমরা বের করা কোনো বিষয় না। বাইরের শক্তি স্তরে কয়টা হবে বলতে পারবা? কারা কারা বলতে পারবা দেখি? Cu প্লাস আর Cu2 প্লাস। হ্যাঁ, একটাতে 9টা, আরেকটাতে 10টা, এরকম না? এখানে শোনো, এখানে যখন বর্ণনা দিবা, বর্ণনা দেওয়ার সময় কিভাবে বর্ণনা দিতে হয়, এখানে বর্ণনাটা কিভাবে করে দিবা সেটা আমি একটু বলে দিই। এটার বর্ণনাটা কিভাবে করে দিবা, এই বর্ণনাটা দেওয়ার ক্ষেত্রে তোমাদের মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে যে যত 4 সংখ্যা বাড়ে, এটা তোমাকে ডিরেক্টলি তোমার বইয়ে দেওয়া আছে, যদি প্রোটন সংখ্যা একই থাকে, প্রোটন সংখ্যা একই থাকলে চার্জ বাড়লে আকার ছোট হয়। এটার পিছনে রিজন বলে যেটা আকার ছোট হয়, এটার একটু মানে এইটুক লিখলেই হয়ে যাবে। এই কারণে কপার 2 প্লাস এর আকার বড়, কপার প্লাসের আকার বড় কপার 2 প্লাসের চেয়ে, এটাই তোমার বইয়ের মধ্যে লেখা আছে। কিন্তু এটার রিজনটা যদি আমি বলি, এই কথাটা একটা মানে যেই কারণটা সেটা যদি আমি তোমাকে বলি, সেটা হচ্ছে মনে করো তোমার কাছে 29টা প্রোটন আছে। দেখো ভালো করে দেখো, 29টি কি আছে? প্রোটন আছে। নিউক্লিয়াসের মধ্যে 29টা প্রোটন আছে। এরা এরা আকর্ষণ করতেছে ইলেকট্রনকে। তুমি জাস্ট একটা জিনিস আমাকে চিন্তা করে বলো, এরা যদি 27টাকে আকর্ষণ করে, এই 29টা প্রোটনই আকর্ষণ করতেছে, এরা মানে 29 জন আছে এখানে, 29 জন মিলে টানতেছে। যদি 27 জনকে টানে তাহলে বেশি জোরে টানবে নাকি 28 জনকে টানলে বেশি কাছে আসবে? কোন টানটার জোর বেশি হবে? কে কাছাকাছি চলে আসবে? অ্যান্সার হচ্ছে প্রোটনের সংখ্যা যখন সমান হয়, ইলেকট্রন যখন কমে যায়, তখন টানটা এত বেশি হয় যে আলটিমেটলি আকারটা ছোট হয়ে যায়। কথা কি বুঝছো? কারা কারা বুঝছো? মানে প্রোটন তো সংখ্যা তো সমান 29টা দুইটারই ক্ষেত্রে। যে মনে করো তুমি মনে করো তুমি আসো এখানে, মনে করো যে তুমি একা আসো, তুমি আর শক্তি একই শক্তি প্রদান করবা। তুমি যদি 5 জনকে এইভাবে করে টানো, ওরা যতটা কাছে আসবে, একজনকে টানলে কি বেশি কাছে আসবে না? তাহলে আকার ওর বেশি ছোট হবে না? তাহলে আকার ছোট হওয়ার ক্ষেত্রে, আকারের ক্ষেত্রে এই প্রোটন সেম থাকলে যখন ইলেকট্রন কমে যায় তখন শ্রিঙ্কেজ বেশি হয়। এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে প্রোটনের ক্ষেত্রে এই বিষয়টা তুমি মনে রাখবা। প্রোটন যদি সেম থাকে তাহলে এই কথাটা তোমরা অল টাইম মনে রাখবা, এই কথাটা মনে রাখো। প্রোটন সংখ্যা সমান থাকলে কম পরিমাণ ইলেকট্রন বেশি সংকুচিত হয়। কথাটা কি বুঝতে পারছো? এটা মানে কম পরিমাণ ইলেকট্রনকে বেশি সংকুচিত করে ফেলে। এটার আকারটা
এইটার আকারটা বেশি সংকুচিত হয়, যেহেতু এখানে কম ইলেকট্রন আছে, একই যেহেতু প্রোটন আছে। এইটা সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য। তোমাকে যদি বলে EU+ আর EU3+ এর মধ্যে কোনটা বড় ছোট, বলো EU+ আর EU3+ এর মধ্যে কোনটা বড় ছোট? সেম অ্যান্সার, সেম কারণ সেম অ্যান্সার, সেম কারণ সেম অ্যান্সার। এটাও পরীক্ষায় আসছে, বাকিগুলো তো আসছেই। এগুলো সেম কারণ সেম অ্যান্সার। দিতে পারবা কি পারবা না বলো, দিতে পারবা কি পারবা না? একই কারণে এগুলো সবগুলোর কারণ সেম, আকারের কারণ সেম। পারবা সবাই? প্রোটনের পরিমাণ যদি সেম থাকে, ইলেকট্রন কম হইলে আকর্ষণটা বেশি হবে, আকর্ষণ মানে কাছে চলে আসবে, কম পরিমাণ ইলেকট্রনকে চাপাই দিবে বেশি। তো এইটা লেখার সময় এইটা লিখলেও হয় যে প্রোটন সংখ্যা সমান একই থাকলে চার্জ বাড়লে আকার ছোট হয়, চার্জ যত বেশি হবে আকারটা ছোট হবে, চার্জ কম থাকলে আকার বড় হয়। ক্লিয়ার? বুঝছো? তো আজকে যেহেতু নতুন জিনিস শিখছি, আজকে আর বেশি শেখাচ্ছি না। আগামী দিন আমরা এইখানকার সাথে আমরা ওই যে আয়নিক ব্যাসার্ধ মানে সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ এবং বিভিন্ন প্রকার ব্যাসার্ধ আছে, সেগুলো করার পরে আমরা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতা এগুলো সবগুলো শেষ করে ফেলবো। কারণ এগুলো সব ইজি জিনিস, এগুলো সব ইজি আমরা পড়বো। এগুলোর কিছু ওই আলাদা আলাদা ব্যাসার্ধ পড়ার পরে ওই জিনিসগুলো পড়লে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। যদি একটা ক্লাস বেশি লাগে হইলো সমস্যা নেই, আমি চেষ্টা করতেছি তোমাদের তাড়াতাড়ি ক্লাসগুলো শেষ করার। যাদের একটু কষ্ট হচ্ছে একটু রেকর্ডিং ক্লাসগুলো দেখে নাও। আমারও তো প্রতিদিন ক্লাস নিতে কষ্ট একটু একটু হয়, একেবারে খুব কষ্ট হয় তা না, আমি এনজয় করি আমার ক্লাস নিতে, আমি সবসময় আমি ক্লাস নিতে এনজয় করি। কিন্তু প্রতিদিন ক্লাস নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু তো সমস্যা হয়। কিন্তু তোমাদের কথা চিন্তা করে যে সামনে যাদের পরীক্ষা আছে, পরীক্ষা যাতে ভালো করে, একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা যদি আমার পড়ানোর ফলে একটু ভালো করে, ভালো লাগবে। ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। না, এটা জেড ইফেক্টিভ দিয়ে করলে হবে না।